স্টার্ট করি। আচ্ছা। কালকে কোনো এক্সাম আছে জেসি? আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কি এক্সাম নেবে? রাসায়নিক বিজ্ঞান, রাসায়নিক পরিবর্তনের অধ্যায়টা আছে, ঠিক আছে। ঠিক আছে, বুঝছি। তোমাদের কেপিকেসি পুরোটা আছে? আহ, আচ্ছা আচ্ছা, তোমাদের শর্ট না তো? হ্যাঁ, কেপিকেসি শর্ট না, কেপিকেসি হচ্ছে শর্ট মনে হয় তোমাদের আগের ব্যাচের ছিল। আর এই ব্যাচে মনে হয় শর্ট না, এটা হচ্ছে ওদের ছিল হচ্ছে ইয়ে পর্যন্ত, মানে এই যে পানির পিএইচ, লাস্টে যে পিএইচ, পিএইচ আগ পর্যন্ত ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, কেসি কেপি তো পড়ছো তাই না? পড়ে ফেলছো, তাহলে ভালো কথা। আর মাঝখানে ওই যে কিছু যে রিয়াকশন আছে যেখানে গুলবার্গ আর ভ্যাগে এদের যে মতামতটা ছিল, যে উপরে উচ্চ উৎপাদের ঘনমাত্রা নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, কোএফিসিয়েন্ট গুলোকে পাওয়ার করতে হয়, এইটা ছাড়া যে ছক থেকে মাঝে মাঝে বের করতে হয়, এটা কি শিখছো? আচ্ছা, এটা শিখবে তাহলে, ওরা আমি আলাদা করে দেখাই দিব না। ওই একটা এক্সট্রা টপিক ছিল। আর হচ্ছে বিক্রিয়ার হার বের করার সময় ওই যে হার ধ্রুবক থাকে, হ্যাঁ, এইটা বের করা যায়, এটা কি শিখছো? আমার কথা, আচ্ছা আরেকবার বলি। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে ধরো আমাদের একটা বিক্রিয়ার হার ধ্রুবক থাকে না? তা হার ধ্রুবকের কিন্তু একটা একক থাকে। সো আমরা ওই একক দেখে এইটা বলবো যে আমার বিক্রিয়াটা কত ক্রমের ছিল, মানে প্রথম ক্রমের বিক্রিয়া ছিল, নাকি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া ছিল, নাকি তৃতীয় ক্রমের বিক্রিয়া ছিল। এটা কি জানো কিভাবে করতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা এটা আবারও করতে হবে, এটা কিন্তু যে ক্রুচুয়েটের যে এক্সাম গুলো হবে, সো ওইখানে বেসিক্যালি দিতে পারে, ঠিক আছে। সো ওদের যে গুচ্ছ এক্সামটা হয় ওইখানে মাঝে মাঝে দেয় আর কি। আর আইইউটি যে এক্সাম হয়, আইইউটি এক্সাম তো বুঝছো যে ওরা যেহেতু এটা ইন্টারন্যাশনাল এক্সাম, ওখানে কিন্তু বাইরে থেকেও এক্সাম দিতে আসে আইইটি তে। সো ওখানে কিন্তু আর কি তোমাকে ওই হাফ সিলেবাস দেখবে না, ওরা মোটামুটি পুরোটা থেকে কোশ্চেন করার ট্রাই করবে। সো আমরা চেষ্টা করবো সব করার, হ্যাঁ। আচ্ছা। সো আমরা হচ্ছে, আমি কি পাঠাই দিচ্ছি এটা? এক সেকেন্ড। এইটা ওইটা না মনে হইতেছে। So, তাহলে আমি হচ্ছে, listen, আচ্ছা। সো হয়ে গেছে, আমি এখন স্ক্রিনে যাচ্ছি। ওকে। হুম, আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, নিউটনের মেকানিক্স, নিউটনিয়ান ফোর্স নিয়ে আলোচনা করব।
ঠিক আছে? নিউটনের ফোর্স, ফোর্সের ফর্মুলা নিউটনের দিছেন। সো ফোর্সের কিন্তু শুধুমাত্র একটাই ফর্মুলা হয়, সেটা নিউটনের তত্ত্ব অনুসারে হয়, নিউটনের থিওরি অনুসারে হয়। এর বাইরে আরেকটা থিওরি আছে যেটাকে আমরা বলি থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের থিওরি। ওখানে ফোর্সের সংজ্ঞা বা ওয়েটের সংজ্ঞা ডেফিনিশনটা আলাদা রকমের হয়। তো আমরা যেটা এখন পড়বো সেটা পুরোপুরিভাবে মেকানিক্স পড়বো আরকি, মেকানিক্যাল জিনিসপত্র। যেখানে আমরা পড়বো বেসিক্যালি ফোর্স। আর ফোর্স এই যে আমরা আমরা যখন কোনো কিছুর উপর ফোর্স এপ্লাই করি, তখন এই ফোর্সটা কারো মোশনের কারণ হয়। এখন এমন হইতে পারে যে অলরেডি একটা অবজেক্ট মোশনে আছে, মানে গতিশীল অবস্থায় আছে। আমি ফোর্স এপ্লাই করে ওর আবার এমন কোন বস্তু আছে সে স্থির অবস্থায় আছে। আমি কি করতে পারি? তাকে গতিশীল করতে পারি। তাহলে ফোর্সের কারণে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? ত্বরণ তৈরি হচ্ছে বা বেগ তৈরি হচ্ছে। আর তার কারণে কিন্তু দূরত্ব বা স্বর্ণ তৈরি হচ্ছে। আচ্ছা। সো ফুল মেকানিক্সে আমরা শুরু করব ফোর্স দিয়ে। দেখবা যখন তুমি মেকানিক্স চ্যাপ্টারটা শুরু করতেছো, শুরুই হবে আগায় আমরা ভেলোসিটি আনবো, অ্যাক্সেলারেশন আনবো। ঠিক আছে? এখন কথা হইতেছে আমাদের মেকানিক্সে ফোর্স ২ রকমের হয় কারণ মোশন ২ রকমের হইতে পারে। এক রকমের মোশন হচ্ছে লিনিয়ার মোশন, একটা মোশন হচ্ছে লিনিয়ার। আর আরেকটা মোশন হচ্ছে কি বলতো? হ্যালো? আচ্ছা, আমার কি নেটে সমস্যা হইতেছে? দাঁড়াও তো দেখি। এখন কি একটু ঠিকঠাক শোনা যাচ্ছে জেসি? দেখো তো। হ্যালো? আচ্ছা। আমি এক কাজ করে আমি এখানে একটু শুনি যে আসলে কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমি একটু সাউন্ডটা বাড়াই দেই এখানে। ওকে। আ তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের মোশন ২ রকমের হয়। একটা হচ্ছে লিনিয়ার মোশন, আরেকটা হচ্ছে সার্কুলার মোশন। ঠিক আছে? যেহেতু আমাদের গতি ২ রকমের হইতে পারে। একটা হচ্ছে রৈখিক, এটাকে বাংলায় বলা হয় রৈখিক। অবশ্যই কিন্তু তুমি ইংলিশ টার্মগুলো মাথায় রাখবা। আমি ইংলিশগুলো লিখতেছি, এটা কাজে লাগবে। রৈখিক আর একটা হচ্ছে বৃত্তাকার বা বৃত্তীয়। সো যেহেতু গতি ২ রকমের হয়, তাই আমাদের ফোর্সও ২ রকমের হইতে পারে বা ২ রকমের হয় আরকি। একটাকে তো আমরা ফোর্স বলি, ঠিক আছে? একটাকে বলা হয় ফোর্স, নরমালি ফোর্স বা বল। আরেকটাকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স। একটাকে বলা হয় বল, আর আরেকটা হয়ে যায় বলের ভ্রামক, বলের ভ্রামক, রাইট? কথা শোনা যাচ্ছে না ঠিকঠাক এখন? বলছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে ফোর্স বা বল, আর একটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, যেটাকে আমরা বলের ভ্রামক বলতেছি। ঠিক আছে? আমরা যখন কোনো কিছুতে ফোর্স এপ্লাই করি তখন তার অ্যাক্সেলারেশন হয়। রৈখিক গতির ক্ষেত্রে সে অ্যাক্সেলারেশনকে আমরা বলি রৈখিক ত্বরণ বা কৌণিক গতি বা বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা সেটাকে বলি কৌণিক ত্বরণ, এটাকে বলা হয় আলফা। সেম ভাবে যখন কোনো কিছুর ত্বরণ হয় তখন কিন্তু তার বেগ বাড়ে। বেগ কিন্তু আগের মতো থাকে না। সে যদি স্থির থাকে, তার বেগ ০ ছিল, বেগটা বেড়ে সামনের দিকে আগাবে। আবার যদি এমন হয় তার বেগ একটা ছিল, তাহলে সেই বেগটা বাড়তেও পারে, কমতেও পারে। এটা ডিপেন্ড করে যে তুমি বলটা বেগের দিকে প্রয়োগ করছো নাকি বেগের বিপরীত দিকে প্রয়োগ করছো। আচ্ছা, তাহলে যেখানে ত্বরণ আছে সেখানে বেগও আছে। রৈখিক গতির ক্ষেত্রে আমরা এই বেগটাকে বলি হচ্ছে ভি, ভেলোসিটি। ঠিক আছে? কৌণিক গতির ক্ষেত্রে এটাকে বলা হয় কৌণিক বেগ বা ওমেগা। একটা ছোট্ট জিনিস আমরা এখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে
আমরা যেমন এখানে বললাম যে আমাদের রৈখিক গতির ক্ষেত্রে, সরি কৌণিক গতির ক্ষেত্রে কৌণিক ত্বরণ আলফা আছে। কৌণিক গতিতে আরো ২ ধরনের ত্বরণ আছে। কৌণিক গতিতে রৈখিক ত্বরণও আছে। যখন কোনো একটা কিছু ঘুরে তখন তার তো কৌণিক ত্বরণ আছেই। কিন্তু যেহেতু সে একটা রেখা বরাবর বৃত্তাকার পথ বরাবর ঘুরতেছে, তাই তার রৈখিক ত্বরণও আছে। তার মানে এইটা ওরও থাকবে। এমন না যে ওর শুধু আলফাই আছে, ওর এও থাকবে। এইটাকে কি বলে জানো? এটাকে বলে স্পর্শীয় ত্বরণ। কৌণিক গতিতে, ঠিক আছে? এটা কেন বলে আমরা রৈখিক আ যখন পড়বো, বৃত্তের গতি যখন পড়বো তখন দেখব। এইখানে আরেকটা ত্বরণ আছে, সেটাকে বলা হয় সেন্ট্রিপেটাল। এসিপি মানে হচ্ছে সেন্ট্রিপেটাল, কেন্দ্রমুখী। obviously এর অপোজিটে আরেকটা ত্বরণ আছে, এটাকে বলে সিএফ, সেন্ট্রিফিউগাল, কেন্দ্র বিমুখী। সিএফ। তাহলে দেখো, আমরা যখন কৌণিক গতি নিয়ে আলোচনা করতেছি, সেখানে শুধুমাত্র যে একটা ত্বরণ নিয়ে আলোচনা করা হবে সেটা কৌণিক ত্বরণ এমনটা না। সেখানে রৈখিক ত্বরণ নিয়ে আলোচনা করা হবে, যেটাকে বলা হয় স্পর্শীয় ত্বরণ। মাঝে, মাঝে এটাও বের করতে বলে যে ভাই স্পর্শীয় ত্বরণটা বের করো। স্পর্শীয় ত্বরণ কিছুই না। জাস্ট রৈখিক ত্বরণটাই বের করতে হবে, ওটাকে স্পর্শীয় ত্বরণ বলে। ডাজন্ট ম্যাটার, আর কিচ্ছু না। আচ্ছা। আর কৌণিক ত্বরণের ফর্মুলা কিন্তু আমরা জানি। এটা আমরা জানি, এটা আমরা পরে আবার দেখব। আর কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্র বিমুখী ত্বরণের ফর্মুলা আমরা জানি v²/r, এটা আমরা পরে দেখব যে কিভাবে আসছে। আচ্ছা। আর বললাম যে আমাদের রৈখিক গতি থাকলে সেখানে রৈখিক বেগ v থাকবে আর কৌণিক বেগ ওমেগা থাকবে। ভালো কথা। এবার আসেন যে আমাদের যেহেতু ত্বরণ আছে, বেগ আছে, তাহলে সরণও হবে। রৈখিক সরণকে আমরা প্রকাশ করি s দিয়ে। সেখানে কৌণিক সরণকে আমরা প্রকাশ করি থিটা দিয়ে। ঠিক আছে? নাইস। আর একটা জিনিস মাথায় রাখবা যে আমরা এটাকে যখন বলি ভ্রামক, ধরো বৃত্তীয় গতিতে একটা খুব কমন ওয়ার্ড হচ্ছে ভ্রামক। ভ্রামক মানে যে ভ্রমণ করে বৃত্তাকার পথে, আর বৃত্তাকার পথে ভ্রমণ করলে তার একটা ব্যাসার্ধ বা রেডিয়াস থাকে। যখনই বলবে যে ভাই কোনো কিছুর ভ্রামক, বুঝবা সেইটার সাথে দূরত্ব বা ব্যাসার্ধ বা আর গুণ হবে। গুণটা কিভাবে হবে এটা ডিপেন্ড করে আরকি। ঠিক আছে? যেমন আমি বললাম যে বলের ভ্রামক। টর্ক হচ্ছে বলের ভ্রামক। তার মানে বলের বা ফোর্সের সাথে দূরত্ব বা ব্যাসার্ধ গুণ করলে সামহাউ আমি টর্কটা পাবো। ঠিক আছে? এখন আমি যখন এই দূরত্ব বা ব্যাসার্ধটা গুণ করতেছি, কিভাবে গুণ করব এটা ডিপেন্ড করে। ঠিক আছে? কিভাবে গুণ করব বলতে আমি বুঝাচ্ছি যে ধরো এমন হইতে পারে ভাই আমি শুধু r গুণ করছি। এমন হইতে পারে যে আমি r² গুণ করছি অথবা r³ গুণ করছি। এরকমটা হইতে পারে। এটা নির্ভর করে অনেক কিছুর উপর। ঠিক আছে? এটা আমরা আস্তে, আস্তে দেখব। আচ্ছা। সো এখানে যেমন আমি বললাম যে আমরা রৈখিক কে s দ্বারা প্রকাশ করতেছি। কৌণিক সরণকে বলা হয় থিটা। কৌণিক সরণকে বলা হয় থিটা। ঠিক আছে? কৌণিক সরণকে অনেক সময় রৈখিক সরণের ভ্রামকও বলা হয়ে থাকে। ঠিক আছে? এগেইন ভ্রামক মানে হচ্ছে ওই জিনিসটার সাথে ব্যাসার্ধ ইনক্লুড হবে। ভ্রামক মানেই হচ্ছে ব্যাসার্ধ ইনক্লুড করতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো এদের ফর্মুলা মানে এদের মধ্যে obviously রিলেশন আছে। আর আমি বারবার বলতেছি যে কৌণিক সরণ, কৌণিক বেগ মাথায় রেখো। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সরণ বলতেছি, বেগ বলতেছি। দ্রুতি বলি নাই, আবার দূরত্বও বলি নাই। তার মানে obviously এই যে থিটা অ্যাঙ্গেলটা দেখতেছো অথবা যে ওমেগা দেখতেছো, এদের প্রত্যেকেরই ডিরেকশন আছে। সো ডিরেকশন কোন দিকে এটাও আমরা দেখব। আচ্ছা। এখন আসেন যে আমরা যখন চ্যাপ্টারটা শুরু করব, আমি বলছিলাম যে ভাই যেহেতু নিউটনের মেকানিক্স, তাহলে চ্যাপ্টারের শুরুতে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ফোর্স। ক্লিয়ার ফোর্স, ক্লিন ফোর্স। ফোর্স নিয়ে যখন তুমি আলোচনা করবে তখন অনেক ধরনের ম্যাথ হইতে পারে, অনেকভাবে আলোচনা করা যেতে পারে। যেমন ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ক্রিয়া প্রতিক্রিয়া বল। এই জিনিসটা ১ম এ চলে আসে। কিভাবে আসে দেখো? এটা আসলে কিভাবে করা লাগে? সেটা হচ্ছে ১ম এ ওরা ঘোড়ার গাড়ির এক্সাম্পল দেবে। ঠিক আছে? যে আমরা যখন পায়ে হাঁটি তখন কিভাবে হাঁটি? যে আমরা একটা অ্যাকশন ফোর্স মাটিতে দেই, তার রিঅ্যাকশন পাই, এইজন্য আমরা হাঁটতে পারি। সো ওই রিঅ্যাকশন আমরা তাহলে যতখানি অ্যাকশন ফোর্স মাটিতে দেব, ঠিক তার সেম ইকুয়াল রিঅ্যাকশন ফোর্স পাবো। এখান থেকে আরো কি জিনিস হইতে পারে? যেমন তোমার যে ওজন, এই ওয়েটটা কিন্তু একটা রিঅ্যাকশন ফোর্স, নট তোমার অ্যাকশন ফোর্স।
যেমন ধরো তুমি আহ, একটা প্লেন থেকে লাফ দিলা, তুমি কিন্তু এখন মাটিতে পড়ো নাই। প্লেন থেকে যখন তুমি লাফ দিছো, মাঝখানে তুমি হাওয়ায় আসো, তুমি কাউকে কোনো অ্যাকশন ফোর্স দিচ্ছ না, তো তুমি রিয়াকশন ফোর্স পাচ্ছ না। তো তুমি ফিল করবা যে তোমার ওয়েট জিরো হয়ে গেছে। এই যে আমি এখন চেয়ারে বসে আছি, সো সিম্পলি আমি চেয়ারের ওপর একটা অ্যাকশন ফোর্স দিচ্ছি, আর চেয়ার তার উল্টা একটা রিয়াকশন ফোর্স আমাকে দিচ্ছে। ইকুয়াল রিয়াকশন ফোর্স, যে পরিমাণ অ্যাকশন ফোর্স আমি ওকে দিচ্ছি, এমজি দিচ্ছি, ও আমাকে এমজি ফেরত দিচ্ছে। এই জন্য আমি এমজি যে ফোর্সটা আছে এটা ফিল করতেছি ভাই আমি, আচ্ছা ঠিক আছে ভাই এটা এমজি ফোর্স আছে, তো আমার ওয়েট হচ্ছে এমজি। এখন এটা ডিফার করে কখন? লিফটে ওঠার সময় আর লিফটে নামার সময়। লিফটে ওঠা নামার সময় তুমি মেঝেতে যতখানি অ্যাকশন ফোর্স দাও, মেঝে তোমাকে ঠিক ইকুয়াল রিয়াকশন ফোর্স ফেরত দেয় না। এই জন্য তুমি কখনো হালকা ফিল করো, আবার কখনো ভারী ফিল করো। তুমি যে অ্যাকশন ফোর্সটা মেঝেতে দিচ্ছ, তার চেয়ে বেশি যদি রিয়াকশন ফোর্স পাও, তাহলে তুমি ভারী ফিল করবা। আর যদি এমন হয় যে আমি যে পরিমাণ অ্যাকশন ফোর্স দিচ্ছি তার চেয়ে কম ফেরত পাচ্ছি, তাহলে তুমি হালকা ফিল করবা। ঠিক আছে? এই ধরনের কিছু ছোটখাটো কনসেপ্ট শুরুতে আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাথ অনেকগুলো করতে হবে। নিউটনের মেকানিক্সে প্রচুর ম্যাথ। অনেক হাজার, হাজার ম্যাথ হইতে পারে। ঠিক আছে? সো আমি ট্রাই করব যে ২-৩ টা ক্লাস, ২ টা ক্লাস করাবো। আর ২-৩ টা পরীক্ষা নেবো আরকি। নিউটনের মেকানিক্স হবো যাতে আমাদের সব ধরনের ম্যাথ কভার হয়ে যায়। আচ্ছা, এখন আসেন আমরা আজকে ২-৩ টা ক্যাটেগরির ম্যাথ করব। তার মধ্যে ফার্স্ট ক্যাটেগরির ম্যাথটা হচ্ছে, বা ফার্স্ট ক্যাটেগরির কোয়েশ্চেন গুলা হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ বল। ঠিক আছে? আচ্ছা, দেখেন ফ্রিকশন আসলে জিনিসটা কি? প্রথমত এটা মাথায় রাখবেন যে ফ্রিকশনকে, এটা আমাদের বইতে লেখা নাই। এটা নিট জেইই বই যারা পড়ে, আইআইটি নিট জেইই যারা পড়ে তারা দেখবে যে ফ্রিকশন একটা চ্যাপ্টার আছে। তার শুরুতেই লেখা আছে, একদম ফার্স্ট যে লাইনটা আছে ওখানে লেখা আছে যে ফ্রিকশন ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আমি লিখে রাখি, তারপর বাংলা বলছি তোমাকে। সো আমি যেটা বললাম, আমরা পড়তেছি ফ্রিকশন, হ্যাঁ? যে সেই কথা কি আটকাতে হচ্ছে এখন আবার নাকি? আমি আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। ঠিক আছে। সো দেখো ফ্রিকশন ফোর্স, ফ্রিকশনের আমি যে লাইনটা বললাম সেটা হচ্ছে ফ্রিকশন ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ফ্রিকশন ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আচ্ছা, এটা তোমাকে বুঝাই। এটা কেন লিখলো? দেখো, ধরো তুমি কোন একটা জিনিসকে মুভ করা ট্রাই করতেছো, কোন একটা সারফেস আছে, একটা তল আছে, এই তল বরাবর একটা অবজেক্টকে তুমি মুভ করা ট্রাই করতেছো। তুমি যেদিকে মুভ করবা, ফ্রিকশন অলওয়েজ তার অপোজিট দিকে অ্যাক্ট করবে। ধরো আমি একটা ফোর্স দিয়ে একটা বস্তুকে সামনে দিয়ে ঠেলতেছে, সামনের দিকে ঠেলতেছে, তো ফ্রিকশন কিন্তু পিছনের দিকে টানতেছে, তাহলে ফ্রিকশন কিন্তু সামনের দিকে আচরণ করবে, মানে অ্যাক্ট করবে আর কি, সামনের দিকে অ্যাপ্লাই হবে। তার মানে দেখো ফ্রিকশন ফোর্সের যে ডিরেকশনটা আছে, এটা ডিপেন্ড করে যে আমি আমার অবজেক্টটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, ধরো একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে আমি একটু একটা সারফেস বা একটা তলের যে মাইক্রো উঁচু নিচু জায়গাগুলো থাকে আর কি, খাদ থাকে, ওগুলো আমি দেখাচ্ছি। এমনি তো একটা সারফেসের উঁচু নিচু খাদ বোঝা যায় না, যেমন সারফেস দেখতে এমন হয়, কিন্তু যদি জুম করি তাহলে সারফেসটা দেখতে হবে এমন, একটু উঁচু নিচু থাকবে, এরকম উঁচু নিচু থাকবে। এর উপর আমার অবজেক্টটা আছে, অবভিয়াসলি অবজেক্ট, হ্যাঁ। সো এই অবজেক্টটার নিচেও দেখবা একটু উঁচু নিচু থাকে। ঠিক আছে? সো দেখো একটা খাঁজ আরেকটা খাঁজের ভিতরে ঢুকে গেছে। এখন এই খাঁজগুলা একজন আরেকজনের ভিতরে কত বেশি ঢুকে যাবে এটা ডিপেন্ড করে তোমার অবজেক্টটার ওয়েট কত। এই অবজেক্টটার ওয়েট মধ্যে বেশি করে ঢুকে যাবে, তখন ওই অবজেক্টটাকে মুভ করা তত বেশি কঠিন হবে। আপাতত আপাতত ধরো এই অবজেক্টটার ওয়েট 10 নিউটনের কাছাকাছি। এখন ধরো আমি অবজেক্টটাকে একটা ফোর্স দিলাম এফ 2 নিউটন, দেখলাম যে অবজেক্টটা নড়তেছে না, যেখানে বসে আছে সেখানেই আছে। এরপর আমি কি করলাম, ফোর্সটা বাড়ায় দিলাম, বাড়ায় ওটাকে 3 নিউটন করে ফেললাম। দেখলাম এখনো অবজেক্টটা নড়তেছে না। আমি এটাকে বাড়ায় 4 নিউটন করলাম,
দেখলাম অবজেক্টটা এখনো নড়তেছে না। আমি ফোর্সটাকে বাড়ায়ে 5 নিউটন করলাম। দেখলাম যে অবজেক্টটা এবার নড়া শুরু করতেছে। মানে মাত্র নড়তেছে। তাহলে চিন্তা করো, আমি যখন 2 নিউটন ফোর্স দিছি তাহলে নিশ্চয়ই ফ্রিকশন 2 নিউটন ছিল। সেজন্য নড়তেছিল না। আবার যখন আমি ফোর্স 3 নিউটন দিছি, এইজন্য নাড়াতে পারি নাই। আবার আমি যখন ফোর্সটাকে 4 নিউটন করছি, তাহলে নিশ্চয়ই ফ্রিকশন ফোর্সটাও 4 নিউটন ছিল। এইজন্য আমি নড়াইতে পারিনি। তাহলে ফ্রিকশন ফোর্সটা দেখো, ও কিন্তু নিজে, নিজে ওর ভ্যালুটাকে চেঞ্জ করতেছে। আমি 2 দিছি, তাও নড়াইতে পারি নাই। ফ্রিকশন ফোর্স আমাকে থামায় দিছে। 3 দিছি, তাও নড়াইতে পারিনি। 4 দিছি, তাও নড়াইতে পারিনি। 5 এ এসে আমি হালকা নড়াইতে পারতেছি। এই 5 টাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন ফোর্স, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। বাংলায় বলে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান। 5 নিউটনটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান। 5 এর নিচে তুমি যত ফোর্সই দাও না কেন, ফ্রিকশন ওইটা তোমাকে ব্যাক করবেই। ভাই তুমি ২ দাও, ২ ব্যাক করবে। ৩ দাও, ৩ ও ওই ব্যাক করবে। ৪ দাও, ৪ ও ব্যাক করবে। ৫ যখন তুমি দিচ্ছ, তখন ওর মেক্সিমাম লেভেলে তুমি চলে আসছো। ৫ এর চেয়ে একটু বাড়ায় দিলেই সুন্দর মতো আমার অবজেক্টটা মুভ করা শুরু করবে। তাহলে জিনিস ভাবো যে ভাই আমরা যখন ফর্মুলা এপ্লাই করি, তুমি তো ফর্মুলা দেখছোই নিশ্চয়ই। আমাকে জাস্ট একটু এনশিওর করো যে তুমি ফর্মুলা দেখছো কিনা। যে ফর্মুলাটা এরকম ছিল যে ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু হচ্ছে নরমাল ফোর্স, যেটাকে অনেক সময় ওয়েট বলা হয়। কিন্তু ওয়েট সবসময় নরমাল ফোর্স হয় না। ইনক্লাইন সারফেসে নরমাল, এটা দেখছি না এই ফর্মুলা। হ্যাঁ, হ্যাঁ। এটা তো বুঝতে পারতেছি। আমি একটু আগে বলছি যে ভাই এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার ওয়েট যত বেশি হবে, একটা খাঁজ আরেকটা খাঁজের ভিতরে তত বেশি ঢুকে যাবে। ফ্রিকশন ফোর্সের ভ্যালু তার সমানুপাতিক হারে বাড়তে থাকবে। তাহলে বোঝা যায় যে ভাই ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা এন এর সমানুপাতিক। আর এখানে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে মিউ এস, যেটাকে বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মজার বিষয় হচ্ছে তুমি এই ফর্মুলা এপ্লাই করে এফ এস এর যে ভ্যালুটা পাও, মাথায় রাখবা এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, নট এনি ফ্রিকশন ফোর্স। তুমি কিন্তু এফ এস এখানে যেটা পাবা সেটা ৫টা পাবা। মাঝখানে যে ২, ৩, ৪ আছে না? এগুলা কিন্তু তুমি পাবা না ভাই। এগুলো কিন্তু তুমি পাবা না। এটা তো মাঝে, মাঝে এমসিকিউ আসতে পারে যে আমরা এফএস এই যেখানে এটা পাইলাম, এটা কি ফোর্স পাইছি? এটা হচ্ছে ঘর্ষণের বল না, মানে সর্বস্থিতি ঘর্ষণ বল আরকি। ঠিক আছে? স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা পাইছি আমরা। বুঝতে পারছি এটা? বুঝতে পারছি। এরপর ধরো আমার এই অবজেক্টটা ওই গতিশীল অবস্থা থাকলে কি হবে জানো? তুমি নিজেও ফিল করতে পারবা যে ধরো একটা অবজেক্টের ওয়েট হচ্ছে 10 নিউটন। ও ভালো মতোই ওর যে নিচের খাঁজগুলো আছে, তলের খাঁজগুলোর ভেতরে ঢুকে গেছে। কিন্তু যখন মুভ করবে, খাঁজগুলো কিন্তু এটা একটু উপরে উঠে আসবে। এটা কি তুমি আমার সাথে এগ্রি করো? যে যখন একটা জিনিস মুভ করে, তখন কিন্তু এই খাঁজগুলা একটা থেকে আরেকটা একটু উপরে চলে আসবে না? আসবে কিন্তু। করা শুরু করবে। আমি মানতেছি এখনো কিন্তু খাঁজের ভিতরে খাঁজ আছে। কিন্তু স্থিতি ঘর্ষণের মতো, মানে যখন স্থির ছিল, তখন যতটা গভীরে ঢুকেছিল, গতিশীল অবস্থায় ততটা গভীরে ঢুকে নেই। তার মানে স্থিতি অবস্থায় ঘর্ষণ ছিল, গতিশীল অবস্থাতেও অবশ্যই ঘর্ষণ থাকবে। কিন্তু গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মানটা স্থিতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মানের থেকে কম হবে। আর এগেইন ঘর্ষণ বলের মানটা ডিপেন্ড করে ওয়েটের উপর বা নরমাল ফোর্সের উপর। তুমি ওই প্লেনে কতখানি ফোর্স দিচ্ছ। তাহলে এফ কে এগেইন হবে এন ইন্টু মিউ কে। তাহলে যদি আমি আবার বললাম যে ভাই এফ কে ইজ লেস দেন এফ এস, তাহলে অবভিয়াসলি মিউ কে শুড বি লেস দেন মিউ এস। এটা প্রুফ করতে পারবো না? হয়ে গেল প্রুফ। এফ কে এর জায়গায় এন মিউ কে বসাই দেবো, এফ এস এর জায়গায় এন মিউ এস বসাই দেবো, এন এন কাটা দেবো, মিউ কে ইজ লেস দেন মিউ এস হয়ে গেল। পারবো না? ঠিক আছে, ওকে। এরপর দেখেন আরেকটা লাস্ট থিওরি ফ্রিকশন ফোর্সের। সেটা হচ্ছে যে ধরো আমার কাছে একটা তল আছে, এটা আসলে কোত্থেকে শুরু হয় তোমাকে বলি।
একটু অন্য কালার নেই, এই যেটা তল। এখন এই তলটাকে দিয়ে আমি কিছু একটা করাবো, কিন্তু এই কিছুটা করানোর আগে আমাকে ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক জানতে হবে। ঠিক আছে, মিউএসটা জানতে হবে। আমি চাই যে ভাই ওই তলের মিউএসটা যেন আমি জানি, এটা আমি চাচ্ছি। আচ্ছা, তো এখন ধরো একটা রাস্তা বানাবো আমি, এই এই সেম যে তল আছে, ধরো এই তলটা আমি কিছু পিচ দিয়ে বানাইছি, বা কিছু অবজেক্ট বা কিছু রাসায়নিক পদার্থ দিয়ে বানাইছি। সেম রাসায়নিক পদার্থ ইউজ করে আমি একটা বড় রাস্তা বানাবো, কিন্তু রাস্তাটার মধ্যে যে ফ্রিকশন ফোর্স, কত ফ্রিকশন হবে এটা আমাকে জানতে হবে। আমরা তাহলে কি করবো জানো, সেম ম্যাটেরিয়াল দিয়ে আমরা একটা ছোট্ট তল বানাবো, এমন ছোট একটা তল বানাবো। এটাকে আমি ল্যাবে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই তলের উপর আমি একটা অবজেক্ট রাখবো, আমি রেখে এই তলটাকে একদম ফ্ল্যাট থেকে, মানে এরকম ফ্ল্যাট হয়ে আছে না, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে তোলা শুরু করব। আচ্ছা, আমি একটু লিখি, তলটা এমন থাকবে, আমি কি করব, এটাকে আস্তে আস্তে উপরের দিকে তোলা শুরু করবো, মানে আমি এমন করব একবার, ঠিক আছে, Sorry. তারপর আবার এমন করব, তারপর আবার এমন করব, আস্তে আস্তে তোলা শুরু করব। এখন এর উপরে যে অবজেক্টটা আছে, এই যে অবজেক্ট, একটা পর্যায়ে এসে এই অবজেক্টটা পড়া শুরু করবে না বলতো? ওই তল বরাবর নিচে পড়া শুরু করবে না একটা পর্যায়ে এসে? অবশ্যই। সো ধরো এই অ্যাঙ্গেলটার জন্য, এই যে থিটা, এই যে এই অ্যাঙ্গেলটার জন্য এখানে এই অবজেক্টটা করছে, মাত্র পড়তে শুরু করছে, তার মানে নিশ্চয়ই এই ফোর্সটা, এই তলের যে ফ্রিকশন ফোর্স, তার প্রায় ইকুয়াল হয়ে গেছে এখানে এসে, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, দেখো এই জিনিসটার ওয়েট নিচের দিকে হচ্ছে mg, আর আমরা জানি এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমি এখানে দুটা কম্পোনেন্ট করব, একটা কম্পোনেন্ট হচ্ছে এই তল বরাবর নিচের দিকে, আর একটা কম্পোনেন্ট হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এটা হবে mg cos থিটা, আর তল বরাবর ফোর্সটা হচ্ছে mg sin থিটা। তাহলে আমাদের আসলে কি হয়েছে, এই থিটা অ্যাঙ্গেলের জন্য ফ্রিকশন ফোর্স F ইকুয়ালস টু mg sin থিটা হয়ে গেছে। আর আমরা জানি যে ভাই ফ্রিকশন ফোর্স হচ্ছে নরমাল ফোর্স, ওই তলের উপর যে নরমাল ফোর্স mg cos থিটা ইনটু ওই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এটা লিখতে পারি mg cos থিটা ইনটু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়ালস টু হচ্ছে mg sin থিটা। mg ক্যান্সেল করলাম, cos থিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের ফর্মুলা চলে আসে tan থিটা ইকুয়ালস টু মিউ এস। তাহলে দেখো আমরা ল্যাবে কি করব জানো, ল্যাবে যা সিম্পল একটা কাজ করো ভাই, যে ভাই কোন অ্যাঙ্গেলের জন্য এই তলের উপর যে অবজেক্টটা আছে এটা মাত্র পড়া শুরু করছে, কোন মাত্র পড়া শুরু করছে, জাস্ট ওই অ্যাঙ্গেলটা জানলেই তুমি কিভাবে জেনে গেছো, এই যে ফর্মুলা, জাস্ট তোমাকে অ্যাঙ্গেলটা জানতে হবে আর কিচ্ছু জানতে হবে না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে মিউএস এর মানটা আছে, এই মিউএস এর মানটা কি বস্তুর ভরের উপর নির্ভর করতেছে? না। তারপর অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করতেছে? না। তাহলে একটা তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান জি এর উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। তাহলে ওই তলটাকে আমি যেখানে নিয়ে যাই না কেন ভাই, মহাকাশে নিয়ে যাই, বা আমি ধরো ধর মেরু মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে যাই, যেখানে যাই না কেন ভাই, জি এর মানটা যেমন চেঞ্জ হোক, ওই তলের ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন গুণাঙ্ক আর কি, ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ এস, স্ট্যাটিক ফ্রিকশন, এরা সবসময় কনস্ট্যান্ট। হ্যালো, বুঝছি, আচ্ছা, ঠিক আছে, এছাড়া কোনো থিওরি নেই। তুমি কি এগুলা আগে থেকে জানতা না সব, মোটামুটি? ঠিক আছে, এটা জানতা?
নাইস। আর এটা তো বইতে লেখা আছে। ওকে, তাহলেই চলবে। আচ্ছা, আমি কিছু ব্যাখ্যা করছি। এখানে আমাদের ফ্রিকশন ফোর্সটা মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে ফোর্সের আরো কিছু জিনিসপত্র আছে। সো সেখানে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আরো একটু শিখতে হবে। সেটা হচ্ছে ফোর্স ইকুয়ালস টু হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ডেল পি বাই ডেল টি। এটা অলওয়েজ মাথায় রাখতো। ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ফোর্স। এখান থেকে কোশ্চেন দেয় কি জানো? যেখানে দেয়াল আছে, এখানে একটা পাইপ আছে, এই পাইপের মুখের ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর দেয়াল থেকে পাইপটা ধরো যে কোনো দূরত্ব থাকতে পারে, আমার ইচ্ছা, হ্যাঁ, থেকে আমি এখান থেকে মারতেছি, পানি ছুটতেছি, হ্যাঁ, এমন করে পানি ছুটতেছি। দেয়ালের সাথে পানিটা লেগেই পানি স্টপ হয়ে থেমে যাচ্ছে, থেমে যায় দেয়ালের গা বেয়ে পানি নিচে পড়তেছে। মানে পানিটা এসে লাগার সাথে সাথে থেমে যাচ্ছে, থেমে যায় পানি নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে? ওরা বলবে ভাই দেয়ালের উপর প্রেসার বের করো বা ফোর্স বের করো। ঠিক আছে? ফোর্স বের করো, হ্যাঁ, ফোর্স। সো এখানে কি কি ইনফরমেশন দেওয়া থাকবে? এখানে ইনফরমেশন দেওয়া থাকবে হচ্ছে এই যে হোস পাইপটা আছে, এই হোস পাইপের ব্যাসার্ধ, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্রস সেকশন এরিয়ার ব্যাসার্ধ দেওয়া থাকবে হচ্ছে তোমার ধরো 10 সেন্টিমিটার। কেমন? আর কিছু দেওয়া থাকবে না, বলবে যে দেয়ালের উপর ফোর্সের ভ্যালুটা বের করো। পারবা? আচ্ছা, আরেকটা দেওয়া থাকবে যে কত বেগে মারছি। ভি দেওয়া থাকবে হচ্ছে ধরো লেটস সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার দেয়ালের উপর ফোর্স বের করতে হবে। এরকম ম্যাথ করছিলা? হ্যালো, আমি কি আটকাই গেলাম? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্যারা নেই, প্যারা নেই, কোনো প্যারা নেই। আমরা দেখি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি কোশ্চেন আরেকবার বলি। কোশ্চেন আরেকবার বলি। এখানে একটা হোস পাইপ আছে, এটা হোস পাইপ, এটা হচ্ছে পাইপ। এই পাইপ থেকে আমি পানি দেয়ালে মারতেছি, বুঝছো? তো পানির বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর এই হোস পাইপের মুখের ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার। পানিটা দেয়ালে লেগেই থেমে যাচ্ছে, থেমে এই যে চুইয়ে 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 পড়তেছে, দেয়াল চুইয়ে 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 এই যে পানি পড়তেছে। তার মানে দেয়ালের সাথে ধাক্কা লাগার সাথে সাথে পানি থেমে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে এই যে দেয়ালের উপর যে ধাক্কা লাগতেছে, অবশ্যই দেয়ালের উপর ফোর্স এপ্লাই হচ্ছে। প্রশ্ন হচ্ছে ওই ফোর্সের ভ্যালু কত? এবার শুনছি। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেনটা শুনছি না? আচ্ছা রে, মানে আমার কথা শোনা গেছে কোশ্চেনটা? আচ্ছা, ঠিক আছে। থ্যাংকস। এই রে আর কিছু না। তো দরকার নেই, তোমার জানার দরকার নেই। এখন আমি আমি শিখাচ্ছি, সমস্যা নেই। সো আমাদের ফোর্সের এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির ম্যাথ। ফ্রিকশনের ম্যাথ আমি তোমাকে দেবো, কোনো সমস্যা নেই। নেক্সট দিন আমরা ফ্রিকশনের ম্যাথ দেবো। আজকে হচ্ছে এই ম্যাথটা একটু করে দেখি এটা আসলে কিভাবে করতে হয়। এটা হচ্ছে এই যে ফর্মুলা আছে একটু আগে দেখলাম, ভরবেগের পরিবর্তনের হার, এটা দিয়ে করতে হবে। আচ্ছা, দেখো এটা আসলে কিভাবে করবো। ধরো এই যে এখান থেকে দেয়ালের দূরত্বটা হচ্ছে এল, এল পরিমাণ দূরত্বে আছে। ঠিক আছে? আমার চিন্তা করো যে ভাই এই যে, আচ্ছা আমি এটা ফ্রেশ করে রাখি যাতে তুমি ভালো করে বুঝতে পারো। হোস পাইপের মুখ, আর এইটা হচ্ছে ডিস্টেন্সটা, এইদিকে হোস পাইপ আছে, পানি মারতেছি আমি। তো চিন্তা করো, যখনই এই মাথায় দেখো এতখানি ধরো পানি বের হয়ে গেছে, এই যে এই পরিমাণ পানি বের হয়ে গেছে, যখনই এই মাথায় এই পানিটা, এই যে এই মাথার যে পানিটা ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে থেমে গেছে, ইন দা মিন টাইম একদম ওই মুহূর্তে পিছনে সবগুলো পানি সেম পরিমাণ ধাক্কা ফিল করবে না? বুঝছে জিনিসটা? ঠিক আছে। তাহলে ভাই চিন্তা করো যে এই যে
মুখটা আছে এই ধাক্কা ফিল করার সাথে সাথে পিছনে সবাই সেম জিনিসটা ফিল করতেছে। আমাদের যে জিনিসটা করতে হবে, যে জিনিসটা করতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে? যে ওই দেয়ালের উপর যে পানিটা আঘাত করলো ওর ভরবেগ শুরুতে কত ছিল? ওর ভরবেগ পরে কত হইছে? আর এটা কত সময়ের মধ্যে এই পরিবর্তনটা হইছে? তাহলে ভরবেগের পরিবর্তন পাইছি। কত সময়ের মধ্যে ভরবেগের এই পরিবর্তনটা হইছে ভাগ করলেই ভরবেগের পরিবর্তনের হার পাবো, যেখান থেকে আমরা ফোর্সটা বের করতে পারবো। ফোর্স পানির উপর যতখানি হবে অ্যাকশন ফোর্স, আমার কনসেপ্টটা বুঝছি যে কিভাবে আগাবো। নাইস। তাহলে দেখো এখানে আমি বেসিক্যালি করব যে ভাই এতখানি করে পানি ধাপ করে বের হয়ে আসে, এখানে ধাক্কা লাগতেছে। ধাক্কা লেগে ওরা ওরা কিন্তু ওদের বেগ জিরো হয়ে যাচ্ছে। তাহলে ওদের বেগ ছিল হচ্ছে শুরুতে ভি, ধরে নিলাম ভি, পরে বেগ মানে ধাক্কা লাগার পর বেগ হয়ে গেছে জিরো। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস জিরো। ভরবেগের পরিবর্তন কি হবে? ভাই এতটুকু পানি থেমে যাচ্ছে না, এতখানি পানি, এদের ভর নেব না বলতো? অবশ্যই নেব। এতটুকু পানির ভর হচ্ছে ক্রস সেকশন এরিয়া পাই আর স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য বলছিলাম ধরে নিয়েছিলাম এল, তাহলে নিলাম এল, রাইট? তাহলে এটা আসলে কি? এই এতখানি পানির আয়তন। এর এর সাথে যদি ঘনত্ব গুণ করে ভর চলে আসলো, রাইট? তাহলে এখানে লিখবো পাই আর স্কোয়ার এল গুণ করবো হচ্ছে ঘনত্ব, তাহলে চলে আসলো হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। এটা পুরোটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখন এটা কত সময়ের মধ্যে হয়েছে এটা বের করতে হবে, যে কত সময় লাগছে এই ভরবেগের পরিবর্তনটা হইতে। আচ্ছা, এইটাতে জাস্ট একটু একটু ইমাজিন করা, একটু ভাববা যে আসলে কি হইতেছে। এই যে এই মাথা যখন এখানে লাগছে, লেগে কিন্তু সবাই ধাক্কা খাবে, যে এই প্রথম ধাক্কা খেয়ে পড়ে যাবে, পরের জন ধাক্কা খেয়ে পড়ে যাবে, তার পরের জন ধাক্কা খেয়ে পড়ে যাবে, তার পরের জন মানে আমি এটা আবার ফ্রেশ করে দাঁড়াও। এখানে পাইপ থেকে বেরোচ্ছে, এই যে প্রথম সেকশনটা আছে, এই ধাক্কা খেয়ে বেগ জিরো হয়ে পড়ে যাবে। তারপর তার পরের জন ধাক্কা খাবে, তারপর তার পরের জন ধাক্কা খাবে, তারপর তার পরের জন ধাক্কা খাবে, এমন করে সবাই কিন্তু ধাক্কা খাবে। প্রত্যেকটা সেকশন এক এক করে ধাক্কা খাবে। সো জিনিস ভাবো, একদম এই লাস্টের মাথা পর্যন্ত সবাই ধাক্কা। সো এই যে মাথাটা আছে, এই মাথাটা যখন এই ধাক্কাকে পড়ে যাবে, তারপর কি এই সরে গেছে, তারপর এই ধাক্কা খাবে, তারপর এই ধাক্কা খাবে, তারপর এই ধাক্কা খাবে, এমন করতে 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 যখন এই মাথা পর্যন্ত সবাই ধাক্কা খেয়ে ফেলছে, তখন আমি বলতে পারবো না যে ভাই এই পুরো পানিটা ধাক্কা খাইছে দেয়ালের সাথে। বুঝছি? তার মানে দেখো এই পুরো পানির একদম এই যে মাথাটা আছে, এই মাথাটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে সময়টা নেয়, এই সময় ধরে এই পুরো পানির অংশটুকু দেয়ালের সাথে ধাক্কা ধাক্কি করছে না? এতটুকু হ্যাঁ, নাইস। তাহলে দেখো সময়টা কি জানো? সময়টা হচ্ছে টি ইকুয়ালস টু, আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইকুয়ালস টু কি এস বাই ভি। এস হচ্ছে কি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এল, এল বাই ভি হবে না টাইমটা? না বুঝলে বইলো যে সি এই দূরত্ব। নাইস, সুন্দর। তাহলে দেখো আমরা পাইলাম হচ্ছে সময়টা, যে সময় ধরে দেয়ালের সাথে ওই পরিমাণ পানি, কোন পরিমাণ পানি? এই যে পাই আর স্কোয়ার এল ইন্টু রো, এই পরিমাণ পানি দেয়ালের সাথে ধাক্কা ধাক্কিতে লেগেছিল। তাহলে ওদের ভরবেগের পরিবর্তন হচ্ছে এটা ডেল পি। আর কতক্ষণ ধরে ধাক্কাধাক্কি করতেছে ভাই? এই এতক্ষণ ধরে ডেল টি, এতক্ষণ ধরে ধাক্কাধাক্কি করতেছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বের করবো। তাহলে উপরে থাকবে কি জানো? পাই আর স্কোয়ার এল ভি মাইনাস জিরো ইন্টু রো ডিভাইডেড বাই এল বাই ভি। এল বাই ভি, ভি গেল উপরে, এই এল, এই এল চলে যাবে, থাকবে কি দেখো? পাই আর স্কোয়ার, এখানে লেখা হচ্ছে বেগের পরিবর্তন, ডেল ভি লিখি, হ্যাঁ, ডেল ভি, এখানে লিখবো হচ্ছে রো, আর এই ভিটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ভি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যে বেগে পানিটা মারছি আমি, ডিভাইড, আচ্ছা ডিভাইড বাই কিছু না, নিচে তো চলে গেছে সব। এটা হচ্ছে আমাদের ফোর্সের জেনারেল ফর্মুলা। কঠিন লাগলো একটু? এই ফর্মুলা মুখস্থ করতে হবে না তোমাকে, আমি যেভাবে বললাম কথাগুলা অমনি তুমি অঙ্ক যদি করো তোমার অ্যান্সার মিলে যাবে।
কিন্তু যদি তুমি এমন হয় যে তুমি ফর্মুলা মনে রাখতে পারতেছো, দ্যাটস এনাফ, দ্যাটস গুড অলসো, তাহলেও চলবে। দেখো এখানে আর ক্রস সেকশন এরিয়া, ওই হোস পাইপের ক্রস সেকশন এরিয়ার রেডিয়াস দেওয়া থাকবে। ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যে কত ভেলোসিটিতে মারা হয়েছে পানিটা। আর ঘনত্ব তুমি জানো, অনেক সময় কি বলবো জানো, দুই ধরনের কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে, যে এখান থেকে পানি বের হয়েছে, দেয়ালে লেগে পানির বেগটা জিরো হয়ে গেছে এমন বলে। আবার অনেক সময় বলে যে দেয়ালে লেগে যে বেগে লাগছে সেম বেগে ফেরত চলে আসছে। তাহলে ভি তে গেছে মাইনাস জিরোতে, ভি তে ফেরত আসছে, তাহলে বেগের পরিবর্তন টু ভি না? বুঝছি। হুম। তাহলে এরকম অঙ্ক হইতে পারে যে ভাই, আমার পানিটা দেয়ালে যে বেগে লাগছে সেম বেগে প্রতিফলিত হয়ে ফেরত আসছে। এটাকে আরো একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে ভাই, পানি দেয়ালে লেগে প্রতিফলিত হয়ে ফেরত আসছে। প্রতিফলন মানে হচ্ছে যে বেগে লাগছে সে বেগে ফেরত আসছে। মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সো এইটা একটা ক্যাটাগরির ম্যাথ ছিল। হ্যাঁ, কারণ দেখো, আমরা যখন টাইমটা বের করতেছিলাম, এই যে হোস পাইপের মাথাটা এখানে, দেয়ালটা এখানে, আমি বলছি কি যে ভাই এই যে এতখানি পানি, এতখানি পানি এই দেয়ালের সাথে সম্পূর্ণভাবে সংঘর্ষ করে ফেলছে, তুমি কখন বলবা? যখন একদম পিছনেরটা এখানে চলে আসবে, রাইট? আর ভাই এই যে পানিটা সামনের দিকে আগাচ্ছে, কোন বেগে আগাচ্ছে? অবশ্যই যে বেগে মারছে সে বেগে আগাচ্ছে না। দেয়ালে লাগার পর তো বেগ চেঞ্জ হবে। যখন দেয়ালে লাগবে তখন বেগ চেঞ্জ হবে না? বুঝছি। পিছনের এই অংশটা যখন এইখানে আসবে, এইটা আসার জন্য ওই শুরুর বেগটাই কাজ করতেছে। তাই টাইম বের করতে ওটাই লাগবে, যে এল বাই ভি। আচ্ছা, তাহলে এটা একটা তুমি ম্যাথ শিখে গেলা। নেক্সটে আসি। এখানে আমাদের নিউটনের মেকানিক্সের থিওরি তুমি আগে থেকে জানো, এটা নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করবো না বেসিক্যালি। এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলে না ঘাটাঘাটি করতাম, অনেক কিছু শিখতাম। হ্যাঁ, কিন্তু আমাদের অনেক ম্যাথ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর ম্যাথ করতে হবে। আচ্ছা, সো এখানে আরেকটা ক্যাটাগরি ম্যাথ তোমাকে নিয়েছি এখন। এরপর যেহেতু আমরা ভরবেগের ভিতরে ঢুকে গেছি, এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আর ভরবেগের সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে আমরা একমাত্রিক শিখে ফেলছি। আমাদের এখন একমাত্রিক থেকে আর কোশ্চেন আসবে না, 2D অথবা 3D থেকে কোশ্চেন আসবে। কোশ্চেন কি হবে? 2D অর 3D। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে 2D এর কোশ্চেন গুলা। আমি একটা কোশ্চেন দেখাই তোমাকে। আচ্ছা, দেখছো কি আগে 2D ভরবেগের সংরক্ষণশীলতা? এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষণশীল থাকে। নাইস, নাইস। সো আমি একটা কোশ্চেন দেখাই। ধরো এখানে একটা ক্যারম বোর্ড আছে। ক্যারম বোর্ডে এরকম 4টা গর্ত থাকে এরকম। আচ্ছা, সো ক্যারম খেলছো কখনো দেশে? ভালো পারো নাকি? চ্যাম্পিয়ন নাকি এবার তুমি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি কিন্তু ভালো পারি না আবার। So, আমি একটু ভালো পারি না, তো আমি কনসেপ্টও জানি না, তো আমি তোমাকে দেখাই যে কেমনে করে। So, ধরো এইখানে একটা লাইন আছে, লাইন থেকে মারেন। ধরো একটা স্ট্রাইক, এইখানে একটা গুটি আছে, let's say এইখানে, এইখানে, এইখানে স্ট্রাইকটা ধরো লেটস সে ভি বেগে মারছি, আর এটা স্থির ছিল। তো স্ট্রাইকটা একদম পুরোপুরি ভাবে মাথা, মানে মাথায় মাথা লাগে না, একটু এই সাইডে লাগছে। সাইডে লেগে স্ট্রাইকটা এইদিকে চলে গেছে। আর এই যে গুটিটা আছে, এই গুটিটা এই গর্তে পড়ছে। আর বলা হলো যে আমার এই ক্যারম বোর্ডটা হচ্ছে স্কোয়ার, আর প্রত্যেকটা সাইড 4 4 4 করে, প্রত্যেকটা সাইড 4 4 করে। আর আমার যে গুটিটা ছিল, ও ছিল হচ্ছে এমন একটা পজিশনে, সে পজিশনটা এমন, এমন, তারপর এমন, এই পজিশনে ছিল, যার কোঅর্ডিনেট ভ্যালু হচ্ছে 3, সরি, 2, 3।
এর কোঅর্ডিনেট ভ্যালু হচ্ছে 2,3। এরপর তোমাকে স্ট্রাইকের ভেলোসিটি তো দেওয়া থাকবে, স্ট্রাইকার যেটা আছে, আর স্ট্রাইকারের মাস দেওয়া থাকবে, গুটির মাস দেওয়া থাকবে। ওরা জিজ্ঞাসা করবে যে এই গুটিটার ভেলোসিটি কত। কোশ্চেন সেমি, তুমি যা করছো সেরকমই, জাস্ট এখানে এটা নাটক করছে আর তেমন কিছু না। এখানে যেটা করতে হবে, তুমি জানোই যে ভাই ভরবেগ এক্স অক্ষ বরাবর গুলো সব সমানুপাতিক হয়ে থাকবে। মানে সংঘর্ষের আগে এক্স অক্ষ বরাবর মোট ভরবেগ সংঘর্ষের পরের এক্স অক্ষ বরাবর মোট ভরবেগের সমান হবে। সেম ভাবে সংঘর্ষের আগের ওয়াই অক্ষ বরাবর মোট ভরবেগ আর সংঘর্ষের পরের ওয়াই অক্ষ বরাবর মোট ভরবেগ দুটো ইকুয়াল হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এক্স অক্ষ বরাবর যদি মোট ভরবেগ আমরা হিসাব করি তাহলে সেটা শুধুমাত্র স্ট্রাইকারে থাকবে। সেই স্ট্রাইকারের মোট ভরবেগ হচ্ছে সিম্পলি px ইকুয়ালস টু হচ্ছে mv। চার্জ কমে গেছে একটু, দাঁড়াও চার্জ দিই। আচ্ছা, এবার ধাক্কা খেয়ে যখন ফেরত গেল ওরা, ওই পজিশনটা দেখো, যে পজিশনে ওরা ধাক্কা খাইছে ওই পজিশনে কোঅর্ডিনেট ভ্যালু দেওয়া আছে। মানে এতটুকু 2, এই যে এখান থেকে এই পর্যন্ত 2 আর এখান থেকে এই পর্যন্ত 3। এই দুটো ইউজ করে কি করতে হবে জানো? তোমাকে এই অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। এই অ্যাঙ্গেল পারবা না? দেখো এটা যদি 2 হয় তাহলে এটাও 2, এটা 3, তাহলে এই অ্যাঙ্গেল বের করা যাবে না? এই দেখো সমকোণী ত্রিভুজ থেকে যে সে ওই অ্যাঙ্গেল গুলো বের হয়ে গেলেই কাজ শেষ। তখন তুমি এটার cos থিটা নিবা, sin থিটা নিবা। সেম ভাবে এটারও cos থিটা আসবে, এটারও sin থিটা আসবে। আর যেহেতু স্ট্রাইকার আর গুটি সেম পজিশন থেকে নড়ছে, মানে 2,3 থেকে নড়ছে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আর স্ট্রাইকারে যখন গেছে, যে স্ট্রাইক যখন এভাবে চলে গেছে, ওই ওখানকার অ্যাঙ্গেলটা দুটো প্রায় ইকুয়াল আর কি। ঠিক আছে? এই দুটো ইকুয়াল ধরে করতে হবে আর কি। মানতেছি যে ভাই তুমি এইটা ভাবতে পারো যে ভাই স্ট্রাইক তো সবসময় এমনি যাবে না, এমন হইতে পারে স্ট্রাইকটা এমনে গেছে, তখন তার অ্যাঙ্গেল সেম হবে না, রাইট? সো যখন আমি জাস্ট বলে রাখি যে যখন এরকম পয়েন্ট দেওয়া থাকবে তখন মাথায় রাখো যে স্ট্রাইকার আর গুটি এই দুটো সেম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করবে আর কি। মানে আমি বুঝাই দেখো, এরকম পয়েন্ট থেকে যখন ডিফ্লেক্ট করবে সেম অ্যাঙ্গেলে, যে এমন করে ইকুয়াল অ্যাঙ্গেল, এদিকে স্ট্রাইক গেলে এদিকে গুটি যাবে, সেম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করবে যখন এই পয়েন্টের কোঅর্ডিনেট শুধুমাত্র দেওয়া থাকবে। আর যদি এমন হয় যে পয়েন্টের কোঅর্ডিনেটও দেওয়া আছে আর বলছে ভাই স্ট্রাইকারটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলে গেছে, তখন অবশ্যই 30 ডিগ্রিটা ইউজ করবে তুমি। বুঝছে? হ্যাঁ, 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 কারণ গুটির জন্যই পয়েন্টটা দেওয়া আছে দাদা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। কারণ দেখো গুটিটা কিন্তু একদম ওই যে পকেটে যাচ্ছে না, তা আমার যে এই যে দূরত্বগুলো আছে, দেখো পকেটে গেলেই কিন্তু যে এরকম হচ্ছে, তখন অবশ্যই দূরত্বগুলো দিয়ে আমি গুটির অ্যাঙ্গেলটা বের করতে পারবো। কিন্তু আমার স্ট্রাইক তো আর পকেটে যাচ্ছে না। স্ট্রাইক কি পকেটে যাচ্ছে বলো? যাচ্ছে না কিন্তু, ম্যাক্সিমাম কেসে স্ট্রাইক। কিন্তু আমাদের এই সিচুয়েশনে যখন কি বলবে ভাই এক পয়েন্ট থেকে ডিফ্লেক্ট করছে, মানে ওরা প্রতিফলিত হয়ে গেছে, তখন স্ট্রাইকারটাও ওই পকেটের দিকে যাবে আর কি। বুঝতে পারছি? হুম, নাইস। এটা ফাউল হয় না রে, স্ট্রাইক যদি পকেটে পড়ে? হ্যাঁ। হুম, এটা আমি কোথায় খেলছিলাম, আমি গেম খেলছি, তখন বারবার ফাউল করতাম আর কি, যাই করতাম ফাউল হইতো। আচ্ছা, যাই হোক। সো এটা একটা ক্যাটাগরি ম্যাথ যেখানে হচ্ছে ওরা আমাদের বের করতে বলে যে মোমেন্টাম থেকে কারো বেগ বের করতে বলতে পারে, অথবা কারো ভর বের করতে বলতে পারে, এরকম কোশ্চেন হইতে পারে। এটা একটা ক্যাটাগরি কোশ্চেন আর কি। যাই হোক, আরেকটা আরেকটা ক্যাটাগরি, আরো কিছু ক্যাটাগরি কোশ্চেন এখানে চলে আসে, সেটা হচ্ছে মাঝে মাঝে গ্যালিলিও সূত্রগুলো দেখে আর কি। তোমাকে একটা কোশ্চেন দিতে, তুমি পারো কিনা বা এরকম কোশ্চেন করছো কিনা আমাকে জানাও। সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম যে ভাই একটা বম ছিল, এটা হচ্ছে গ্রাউন্ড, বমটা এই গ্রাউন্ড থেকে ছুড়ে মারছে 30 মিটার পার সেকেন্ড।
এত ভেলোসিটিতে আমি এই বমটা মারছি। বমটা এইখানে এসে ফেটে গেছে। এই হাইটটা হচ্ছে লেটস সে 10 মিটার। এখানে এসে বমটা ফেটে গেছে। ফেটে এই বমটা ২ ভাগ হইছে। একটা ভাগ হচ্ছে m/2, ঠিক আছে? অর্ধেক। তাহলে আরেকটা অর্ধেক হবে, মানে ২ ভাগ হয়ে গেছে। আরেকটা হচ্ছে m/2। এর মধ্যে এই যে অর্ধেকটা আছে, এই নিচে একদম মানে এই যেখানে ফাটছে না, ওইখান থেকে জাস্ট সুন্দর মতো নিচে পড়ে গেছে। আর আরেকটা পোরশন অবশ্য নিচে পড়বে না। ওইটা উপরে উঠবে না? অবশ্যই উপরে উঠবে। প্রশ্ন হচ্ছে এই অংশটুকু আর কতটুকু উপরে উঠবে এখান থেকে? করছি এরকম ম্যাথ? আমার কোশ্চেন বুঝছো তো, তাই না? ফিক্স। তাহলে দেখো, এখানে সবাই যে জিনিসটা ভুল করে, ফার্স্ট অফ অল ভাই, তুমি কিন্তু এটা করতে পারতা। ধরো একটা বম ছিল তোমার কাছে। এই বমটা হচ্ছে এখানে। বমটা ধরো হরিজন্টালি এমনে যাচ্ছে। ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। হুট করে বমটা এখানে এসে ফেটে গেছে। ফেটে যায়, ফেটে গেল। ফেটে গিয়ে দুটো অর্ধেক অর্ধেক হয়েছে। একটা হচ্ছে m/2, একটা হচ্ছে m/2। m/2, একটা হচ্ছে m/2। এর মধ্যে যে এই m/2 টা আছে না, এটার সাথে সাথে থেমে গেছে। এখন এই m/2 টা সামনে কত ভেলোসিটি যাচ্ছে এটা বের করতে হইতো। তখন আমরা কি করতাম? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এই এক্স অক্ষ এই বরাবর ভরবেগ কত ছিল? এর ভর হচ্ছে m, তাহলে 20m ছিল ভরবেগ। যখন ফেটে গেছে, ঠাস করে ফেটে গেছে, তখন একটা সংঘর্ষ হইছে না? একটা কোলিশন হইছে। ফেটে যাওয়ার পর m/2 এর ভরবেগ হয়েছে 0। বাকি m/2 এর একটা ভর আছে। তাহলে obviously এই পরিমাণ ভরবেগ যদি সংরক্ষণশীল রাখতে হয়, তাহলে কি করতে হবে? m/2 কে v বেগে সামনে দৌড়াতে হবে এমনভাবে যাতে এই ভরবেগটা আগেরটার সমান হয়ে যায়। তখন দেখো m ক্যানসেল করলে v এর মান 40 মিটার পার সেকেন্ড আসে না? এইরকম আমি ম্যাথ করছি না যে এইখানে ঝামেলা কি দেখো, এখানে ফাটছে, ওই সেম জিনিসটা ফাটছে ঠিকই, কিন্তু এটা নিচ থেকে উপরে যাচ্ছিল। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঝামেলা কি করবে জানো পোলাপান? ওরাই 30 মিটার পার সেকেন্ড ইউজ করবে, কিন্তু এটা ইউজ করা যাবে না। সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে বেগ কিন্তু 30 ছিল না। এইখানে এসে কিন্তু বেগটা কমে গেছে না? জেসি, কমে গেছে। আমাদের ওই বেগটা ইউজ করতে হবে। 30 টা ইউজ করা যাবে না। তাহলে ওই বেগটা কি জানো? ওই বেগটা হচ্ছে v ইকুয়ালস টু ইউ হচ্ছে ইউ স্কয়ার, v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2g, h হচ্ছে 10 মিটার। এইটা ইউজ করে আমি ওইখানকার ভিটা পাবো। এই যে যে মুহূর্তে সে ফাটতেছিল, এবার ফেটে গেছে। ফেটে যাওয়ার পর দেখো m/2 টা নিচে পড়ছে। আর বাকি m/2 উপরের দিকে একটা ভেলোসিটি পাবে না? অবশ্যই পাবে। তাহলে এই যে এখানে যে আমরা করলাম, এমন করে এই m/2 এর উপরের দিকে একটা ভেলোসিটি পাবো না? আমি বের করতে পারবো না? পারবো। ওই পরিমাণ ভেলোসিটি নিয়ে ও আর কতটুকু উপরে উঠবে? মানে ওর ভেলোসিটিটা উঠতে উঠতে একসময় 0 হয়ে যাবে। এটা আমরা বের করতে পারবো না আর? v স্কয়ার, v এখানে 0, v স্কয়ার করে ইউ স্কয়ার মাইনাস 2gh, সেখান থেকে h টা বের করে ফেললাম। তাহলে আর কতটুকু উপরে উঠছে এটা বের করে ফেলছি। পারবো না জেসি? পারবো। তাহলে এখানে ট্রিকি কোন জায়গাটা? ট্রিকি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড ইউজ করা যাবে না। এটা ট্রিকি, আর কিচ্ছু না। ঠিক আছে? ঠিক আছে। বুঝছি তো না? নাইস, নাইস। তাহলে এইটা একটা ক্যাটাগরি ম্যাথ ছিল, ওইটা ছিল ক্যারামের ছিল, এটা করে ফেললাম আমরা। ভরবেগেরটা। তারপর আরেকটা এমন করে, এটা তুমি আগে করছো, সেটা হচ্ছে যে যখন কেউ মহাকাশযানে করে মহাকাশে যায়, তখন তারা যখন কোনো একটা জায়গায় মুভ করে, ধরো একটা লোক এখানে দাঁড়ায় আছে, সে চায় যে এখান থেকে এখানে আসবে। আর এই ডিসটেন্সটুকু লেটস সে হচ্ছে 10 মিটার। আর ওর হাতে একটা 2 কেজি ভরের বল আছে, ধরো 1 কেজি ভরের বল আছে, কেজি বল। ও কি করছে? এটাকে সামনে দিকে ভি বেগে নিক্ষেপ করছে। ঠিক আছে? এখন ও চায় যে এইখানে সে থেমে যাবে। ঠিক আছে? ও চায় এখানে সে থেমে যাবে। ও জাস্ট 10 মিটার ডিসটেন্স কভার করতে চায়। ঠিক আছে? আর এই 10 মিটার ডিসটেন্স ও কভার করতে চায়
ধরো লেটস সে হচ্ছে 2 সেকেন্ডে, সে 2 সেকেন্ডে 10 মিটার ডিস্টেন্স কভার করতে চায়, আর 1 কেজি বল সামনে দিয়ে সে নিক্ষেপ করছে, আর ওর মাস হচ্ছে লেটস সে হচ্ছে আহ, তোমার ওয়েট কত রে, তোমার ভর কত? শিওর? শিওর? গেস করো তো আমার কত হবে। আচ্ছা আমি একটু দেখ, আমার কত হওয়া উচিত। 80? শরমে মুখ লুকাইলাম। আচ্ছা, তোমার হাইট কত? 5'4", 60। আচ্ছা, তোমার তাহলে ওয়েট একটু কমাইতে হবে। 5'4" 60 ঠিক না, একটু একটু কমাইতে হবে। আমার যেমন হচ্ছে 5'10", 5'10" আমার ওয়েট হওয়া উচিত ছিল ধরো 73-74 এর মতো। So, আমারও 6 কেজির মতো বেশি আছে, 80-র মতো হয়ে আছে। যাই হোক, তো ধরো এখানে তোমাকে বসা দিলাম লেটস সে 60 কেজি, ঠিক আছে। প্রশ্ন জিজ্ঞেস করবে যে ভাই, এবার জেসি কত ভেলোসিটিতে সে 10 মিটার দূরত্ব 2 সেকেন্ডে কাভার করতে পারে পিছনের দিকে? পারবো ম্যাথটা? তাহলে তোমার একটা কাজ থাকলো, না পারলে পরের দিন জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, এটা একটা ম্যাথ হয়ে গেল এবার। আর এখানে খুব একটা কঠিন কিছু জিজ্ঞাসা করবে না। পুলির ম্যাথ কি তোমার খুব ঝামেলা হয়, পুলির ম্যাথ গুলা? ঠিক আছে, বুঝছি। তাহলে আমার ওখানে পুলির ম্যাথের কনসেপ্টটা দেখায়, আমরা কিছু ম্যাথ করলেই হয়ে যাবে। আর এইখানে আরেকটা ম্যাথ তোমাকে দেখাই, এটা তুমি আগে করছো, সহজ জিনিসপত্র, তেমন কিছু না, যেটা টেনশন ফোর্স টান বল বের করতে বলে। এখানে অনেকগুলো অবজেক্ট থাকবে, এটার মাছ ধরো M1, এখানে একটা রোপ আছে, এখানে একটা অবজেক্ট, এটার মাছ ধরো M2, আবার এটার মাছ ধরো হচ্ছে M3, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করবো হচ্ছে F, ঠিক আছে। এখন ওরা বলবে যে এখানে টেনশন ফোর্স কত, আবার এখানে টেনশন ফোর্স কত, করছি না এটা? বলো T2 কত হবে? শর্টকাট। M3 বাই, এ কি, এ তো না এখানে, যেখানে ফোর্স আছে যে আচ্ছা, আমি এটা শিখাই দিই, এটা শিখাই দিই। দেখ, এটা আমরা কিভাবে করবো দেখো, এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এটা কিন্তু একদম মাথায় অ্যাপ্লাই হয়েছে, আর এই ফোর্স এই পুরো জিনিসটাকে টানতেছে। তাহলে বলো তো এই পুরো জিনিসের অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন A ইকুয়ালস টু F ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস M3 হবে না বলতো? বুঝছি জেসি। হুম। এখন তুমি চিন্তা করো, এই সেম অ্যাক্সেলারেশনে প্রত্যেকটা মাস সামনের দিকে আগাবে। তাহলে যদি এই M2 মাসের সামনের দিকে অ্যাক্সেলারেশন এই হয়, এই পয়েন্টের যে ফোর্সটা থাকবে, যে আমি একটু অন্য কালার নেই, এই লাল পয়েন্টে যে ফোর্সটা থাকবে এই ফোর্সটা কাকে টানতেছে বলতো? এই পুরো জিনিসটা টানতেছে না? তাহলে ওই পয়েন্টের ফোর্সটা কি হবে? ফোর্স হবে এই পয়েন্টের পিছনের টোটাল মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই পয়েন্টের পিছনের টোটাল মাস হচ্ছে M1 প্লাস M2, আর অ্যাক্সেলারেশন হচ্ছে এইটা। তাহলে টি T2 T1 এর ভ্যালু হবে M1 প্লাস M2 ইনটু F ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস M3। বুঝছি, বুঝছি। তাহলে এটা শর্টকাটে কিভাবে করে জানো?
ধরো এখানে একটা অবজেক্ট আছে, এখানে আরো অনেক অবজেক্ট আছে। এটা হচ্ছে ধরো M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3, এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে F, আর এটা হচ্ছে Mn, তম বস্তু। যদি বলে ভাই তুমি এটা Tn বের করো, Tn, তাহলে তুমি কি করবা? Tn ইকুয়ালস টু প্রথমে F কে ভাগ করতে হবে সবগুলো মাস দিয়ে, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ড্যাশ 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 Mn, এর সাথে গুণ করতে হবে যে পয়েন্টের টেনশন বের করতে বলছে ওই পয়েন্টের পিছনে কতগুলো মাস আছে। এই পয়েন্টের পিছনে শুধু একটাই মাস আছে, সেটা হচ্ছে Mn। তাহলে গুণ করবা শুধু n। বুঝছি। নাইস। সো এটা হচ্ছে টেনশন ফোর্সের ব্যাপারটা আসলো। ওকে, ওকে, আচ্ছা। সো এখন আমরা নেক্সট টপিকে আসি। নেক্সট টপিকটা হচ্ছে আমরা টেনশন ফোর্স শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, হ্যাঁ। নেক্সট টপিকটা ওই ভরবেগের থেকে আসবে, সেটা হচ্ছে রকেট। বলো তো রকেটের থ্রাস্ট ফোর্সের ফর্মুলা কি? এফ থ্রাস্ট। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হুম, এটার ফর্মুলা কি? ধাক্কা বলের ফর্মুলা রকেটের। আচ্ছা, এটা হচ্ছে ওরা যেটা বলছিল সেটা জ্বালানি নির্গমনের হার, ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ। এটার ফর্মুলা হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ। এতটুকুই বলা হয়, এটাকে বলা হয় জ্বালানি নির্গমনের হার। জ্বালানি নির্গমনের হার, নির্গমনের হার। এটাকে বলা হয় জ্বালানির আপেক্ষিক বেগ। ঠিক আছে, আচ্ছা। কিভাবে আসলো? লেটস সে এইটা হচ্ছে রকেট। রকেটে প্রথমে জ্বালানি, এখানে জ্বালানি ফুয়েল রাখা হয়। সো বেসিক্যালি যেটা হবে, ভিতরে কম্বাসশন হয়, দহন হয়, দহন হয়ে ভিতরে ব্লাস্ট হয়। এই ব্লাস্টের কারণে যে পরিমাণ ফুয়েল পুড়ে যায়, ওই পোড়া ফুয়েলটা পিছনে দিয়ে বের হয়ে আসে একটা ভেলোসিটি নিয়ে। যে পরিমাণ ফুয়েল পুড়ে যায়, ওই ফুয়েলটা পিছনে দিয়ে চলে আসে একটা ভেলোসিটি নিয়ে। তাহলে ওই পরিমাণ ফুয়েল পিছনে দিয়ে একটা মোমেন্টাম পাইছে না? তাহলে সেম পরিমাণ মোমেন্টাম রকেট উপরের দিকে পাবে না। তাহলে তো মোমেন্টাম কনজার্ভ থাকতেছে। বুঝছি না? আচ্ছা, আমি এটা প্রুফ করতেছি, হ্যাঁ। সো আচ্ছা, সেন্ড করি আমি। তোমাকে একটা লিঙ্ক দিচ্ছি, ওটা জয়েন করো, এটা শেষ হয়ে যাচ্ছে।
সো আমরা প্রুফ ফেজে ছিলাম, দেখো। ধরো ডিএম পরিমাণ মাসের ফুয়েল কম্বাসশন হয়েছে, মানে দহন হয়েছে, হয়ে ক্রাশ করে পিছনে দিয়ে বের হয়ে গেছে। তাহলে নিচের দিকে এই যে ডিএম পরিমাণ মাসের যে ফুয়েল ছিল, ওর নিচের দিকে ভেলোসিটি হচ্ছে ভি ছিল, তাহলে নিচের দিকে মোমেন্টাম হচ্ছে ডিএম ইন্টু ভি। তাহলে উপরের দিকে রকেটটা সেম পরিমাণ মোমেন্টাম পাবে। রকেটের মাস যদি এম হয় আর রকেটের উপরের দিকে ভেলোসিটি যদি আমি বলি ভি ওয়ান বলি, তাহলে কি হবে দেখো তো, এই দুটো ইকুয়াল হবে না? বুঝতেছি। এই যে ডিএম বাই ভি, এইটা কিন্তু অলওয়েজ ভরবেগের পরিবর্তন কার? রকেটের, তাই না? কেন দেখো, ধরো রকেট হচ্ছে এইটা, রকেটটা যখন পৃথিবীতে আছে, এখনো রকেটটা উপরে দিয়ে ওঠা শুরু করে নাই, তো তখন ডিএম পরিমাণ মাসের ফুয়েল কম্বাসশন হয়ে আমি নিচের দিকে ভি ভেলোসিটিতে পাঠাই দিলাম। তাহলে নিচের দিকে মোমেন্টাম ফুয়েলের ডিএম ইন্টু ভি, মোমেন্টাম ডিএম ইন্টু ভি। তাহলে উপরের দিকে রকেটটা সেম পরিমাণ মোমেন্টাম পাবে। এবার ধর রকেটটা উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে উঠে গেছে, তাহলে উপরের দিকে ওর একটা ভেলোসিটি আছে। তাহলে লেটস সে রকেটটার উপরের দিকে একটা ভেলোসিটি আছে, আমি এটাকে ভি ওয়ান বললাম। তাহলে রকেটটা যদি উপরের দিকে একটা ভেলোসিটি থাকে, তাহলে এর ভিতরে যে ফুয়েলটা আছে তারও কি উপরের দিকে ভেলোসিটি ভি ওয়ান না? ভি ওয়ান কিন্তু। আর আমরা ম্যাক্সিমাম কেসে, একটা আইডিয়াল কেস, এটা কিন্তু আইডিয়াল কেস, সবসময় এরকম হয় না। রকেটের ক্ষেত্রে আমরা কি করি জানো? আমরা ফুয়েলটাকে সেম রিলেটিভ ভেলোসিটিতে পিছনে ফেলে দিই। বোঝার চেষ্টা করি, দেখো। যখন রকেটটা স্থির ছিল, তখন ভিতরে ফুয়েলটাকে নিচের দিকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে ফেলে দিছি, অ্যাজিউম করলাম। এবার ধর রকেটটা উপরের দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে, তখন ফুয়েলটাকে নিচের দিকে আমি কত বেগে ফেলবো জানো? 2 তে ফেলবো, যাতে করে রিলেটিভ ভেলোসিটি অ্যাগেইন এই 10ই থাকে। বুঝি নাই? এখানে আসলে কি হচ্ছে জানো? এখানে অ্যাকচুয়ালি ফুয়েলের যে বেগের পরিবর্তন, এটা কিন্তু 10ই হচ্ছে। দেখো ফুয়েলটা যখন, রকেটের বেগ উপরের দিকে 8, ভিতরে ফুয়েলের বেগও উপরের দিকে 8। তুমি যখন ফুয়েলটাকে নিচের দিকে ফেলে দিবা, তাহলে তোমায় কি করতে হবে? চিন্তা করো। এই যে 8, এই 8 টাকে আগে তোমাকে কি করতে হবে? 0 করতে হবে। দেন 0 টাকে 2 করতে হবে না? তাহলে মোট চেঞ্জ দেখছো কতখানি? 10 হচ্ছে না? উপরের দিকে 8 ছিল। এর আগে প্রথমে কি করতে হবে? 0 করতে হবে। তারপর নিচের দিকে 2 করতে হবে। তাহলে টোটাল চেঞ্জ 10 হইল না? বুঝতেছি, বুঝতেছি। তার মানে দেখো, আমরা ওই যে লক্ষ্য করবা যখন রকেট মাটিতে থাকে, মানে প্রায় সারফেসে থাকে, দেখবা যে অনেক বেশি, বেশি করে ফুয়েল ছাড়তেছি আমরা। আর ফুয়েলের ভেলোসিটি অনেক বেশি। যখন রকেটটা উপরের দিকে উঠে যায়, আর রকেটের নিজের ভেলোসিটি অনেক বেশি, তখন দেখবা যে নিচের দিকে ফুয়েলটা খুব কম ভেলোসিটিতে ফেলতেছে। তার রিজন কি? এই যে এই রিজন। বুঝছি, রিজন বুঝছি। তাহলে আমরা অলওয়েজ ফুয়েলটাকে এমন ভাবে নিচের দিকে ফেলবো যাতে করে ভি রিলেটিভ, ভি আর, এইটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। যদি রকেটের বেগ উপরে ভি ওয়ান হয়, আমি এটাকে ভি টু বেগে ছাড়বো, যাতে করে ভি ওয়ান প্লাস ভি টু অ্যাগেইন যেন ভি রিলেটিভটাই হয়। বুঝতেছি, এখান থেকে তো অনেক প্যাচাপ্যাচি কোশ্চেন করা যেতে পারে। অনেক সময় বলবে, চিন্তা করো, ধরো রকেটের ভিতরে যে লোকটা বসে আছে, তার কাছে কিন্তু মনে হবে যে আমার যে ফুয়েলটা, সেটা কিন্তু এই বেগে রকেট থেকে পড়তেছে, তাই না বলো? রকেট, আর যদি এমন কেউ থাকে, ধরো তুমি স্পেস স্টেশনে বসে আছো অথবা তুমি পৃথিবীতে বসে আছো, বসে থেকে যদি তুমি দেখো, যেমন আমি একটু বললাম যে ভাই, যখন তুমি রকেট দেখবা যে সারফেসে আছে, দেখবা যে বেশি করে ফুয়েল ছাড়তেছে, অনেক দ্রুত ফুয়েল ছাড়তেছে। যখন দেখবা যে উপরের দিকে উঠে গেছে, তখন কিন্তু ফুয়েল একটু কম ভেলোসিটিতে ছাড়তেছে। তাহলে দেখো যে পৃথিবীতে বসে আছে, ওর কাছে এটা মনে হয় না যে ভাই ফুয়েলের ভেলোসিটি আস্তে আস্তে কমতেছে? এই ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে পৃথিবীতে বসে থাকা কোনো একটা লোকের সাপেক্ষে ফুয়েলের ভেলোসিটি। আর এই ভি ওয়ানটা হচ্ছে যে কোনো একটা মুহূর্তে রকেটের বেগ। দুটা মিলে এই ভি আরটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে অলওয়েজ ভি ওয়ান প্লাস ভি টু। ভি ওয়ানও কনস্ট্যান্ট থাকবে না ভাই, রকেটের বেগ তো আস্তে আস্তে বাড়বে। তাহলে
ভি টু আস্তে আস্তে কমবে, দুটার যোগফল থাকে ভি রিলেটিভ, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। বুঝতে পারছি? নাইস। তাহলে দেখো, যেহেতু ভি রিলেটিভ, এটা হচ্ছে জ্বালানির বেগের পরিবর্তন, রাইট? অলওয়েজ কিন্তু এটা, এখন তুমি পৃথিবীতে থাকো, যে কোনো জায়গায় যাও, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা হচ্ছে জ্বালানির বেগের পরিবর্তন। তাহলে জ্বালানির ভরবেগের পরিবর্তন হচ্ছে এইটা। জ্বালানির ভরবেগের পরিবর্তন যদি এটা হয়, তাহলে অবভিয়াসলি আমার রকেটের উপরের দিকে ভরবেগের পরিবর্তন এইটা। এখন ধরো, এই পরিমাণ জ্বালানি আমি টি সময় ধরে ছাড়ছি, মানে টি সময় এই পরিমাণ জ্বালানি আমি নির্গমন করছি। তাহলে এটাকে যদি টি সময় দ্বারা ভাগ করি, তাহলে এটা কি হয়? ভরবেগের পরিবর্তনের হার চলে আসলো। তাহলে এটাই ফোর্স না, যাকে আমরা বলি ধাক্কা বল, এফ থ্রাস্ট। বুঝছি। এখন এটাকে কেমনে করে করে জানো? এটাকে ডিএম কে টি এর সাথে দিয়ে দেয়, আর এর পাশে ভি আর রাখে। এটা হচ্ছে, দেখো, এই পরিমাণ জ্বালানি ছাড়ছি আমি টি সময়, তাহলে এই পুরো টার্মটাকে বলা হয় জ্বালানি নির্গমনের হার। আর অবভিয়াসলি এটা হচ্ছে জ্বালানির আপেক্ষিক বেগ, এই জন্য ভি আর লেখে সবসময়। জ্বালানির আপেক্ষিক, এর মধ্যে কে কে আছে? এর মধ্যে ভি 1 আছে রকেটের বেগ, আর ভি 2 আছে ফুয়েলের অ্যাকচুয়াল বেগ। ভি 2 হচ্ছে ফুয়েল, জ্বালানির অ্যাকচুয়াল বেগ। পৃথিবীতে থাকা কোনো লোকের সাপেক্ষে, স্থির লোকের সাপেক্ষে জ্বালানির অ্যাকচুয়াল বেগ হচ্ছে ভি 2, আর ভি 1 হচ্ছে যে কোনো মুহূর্তে রকেটের বেগ। এই দুটো যোগ করে ভি আর হয়ে গেছে, যেটা কনস্ট্যান্ট। মনে থাকবে? ঠিক আছে। এখন এই পর্যন্ত আমাদের বইতে আছে রকেটের ধাক্কা ধুক্কা নিয়ে। আমি একটু সামনে আগাবো, ফর্মুলাটা আমি একটু সহজ করে দেবো যাতে তোমার মনে থাকে, এটা অনেকের মনে থাকে না। সেটা হচ্ছে, দেখো, এখান থেকে আমরা শিখে গেলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে তুমি রকেটের ওপর থ্রাস্ট ফোর্সটা কিন্তু বের করতে পারবা। তাহলে যদি বলে, ভাই আমার রকেটটা অনেক উপরে উঠে গেছে, তুমি ওই উপরে ওর ধাক্কা বলের পরিমাণটা বের করো, তখন তুমি কি 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 জিজ্ঞাসা করবা? ভাই, আমি যে ধাক্কা বলটা বের করতে চাই, তুমি এইটা বলো যে জ্বালানি নির্গমনের হার কত। জ্বালানি নির্গমনের হারও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ডিএম বাই ডিটি এটাকে বলে, এটা কনস্ট্যান্ট, এটাও দিয়ে দিবে। আর বলবে কি, জ্বালানির আপেক্ষিক বেগ কত, ভি আর। তাহলে ভাই এটাও দিয়ে দিবে। দুটো গুণ করলে আমি যে কোনো মুহূর্তে থ্রাস্ট ফোর্স পেয়ে গেছি। তুমি কোনো একটা মুহূর্তের ধাক্কা বলের পরিমাণ জানো, ওই মুহূর্তে তাহলে তুমি ত্বরণও জানো। ত্বরণ কি হয় জানা? এ ইকুয়ালস টু হচ্ছে এফ থ্রাস্ট ডিভাইডেড বাই ওই মুহূর্তে রকেটের বেগ, রকেটের ভর। রকেটের ভর কিন্তু সবসময় সেম না, রকেটের ভর তো কমতেছে। কিভাবে কমতেছে? প্রতি ডিটি টাইমে ডিএম পরিমাণ মাস রকেট হারাচ্ছে। তাহলে যদি এমন হয় যে, ভাই, টি টাইম পর রকেটের ভর কত হবে? টি টাইম পর রকেটের ভর হবে এম মাইনাস ডিএম ইন্টু টি। বুঝছি? আচ্ছা, ঠিক আছে। এখানে আমি একটু ভুল লিখছি, আমি এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। এটা যদি দেখো, ডিটি টাইমে ডিএম পরিমাণ ভর ছাড়তেছি আমি 10 সেকেন্ড, মানে টি টাইম পর রকেটের ভর কত হবে? ডিটি টাইমে যদি ভর ডিএম পরিমাণ রকেট হারায়, তাহলে একক সময় কতখানি হারাবে? ডিএম বাই ডিটি। তাহলে টি সময় কতখানি হারাবে? ডিএম বাই ডিটি ইন্টু টি না? কতখানি ভর হারাইছে এতক্ষণ ধরে। ভাই, রকেটের ভর কি, রকেটের শুধু কি যন্ত্রটার ভর, ভিতরে জ্বালানি আছে না, সব মিলেমিশে রকেটের ভর না, বলতো? আর এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার, যে ভাই প্রতি সেকেন্ডে কি পরিমাণ, কত ভরের জ্বালানি আমি ছাড়তেছি। তাহলে 10 সেকেন্ড পর কত ভরের জ্বালানি ছাড়ছে এটা বের করতে পারবো না? এই যে নির্গমনের হারকে 10 দ্বারা গুণ করবো, বাট ওই সময় দ্বারা গুণ করবো, তাহলে মোট কতখানি ভর আমি হারাইছি এতক্ষণ ধরে, এটা পেরে গেছি। তাহলে আমি রকেটের ইনিশিয়াল ভর থেকে, একদম শুরুতে যখন রকেটটা ছাড়ছে, ওইটা থেকে এটা বাদ দিলে রকেটের এখনকার ভর পাবো না আমি? এই এম ড্যাশ দ্বারা ওই এফ থ্রাস্টকে ভাগ করলেই আমি ওই মুহূর্তের ত্বরণ পাবো না? বুঝছি, এটাই, আর কিচ্ছু নাই। সো আমরা এফ থ্রাস্ট জানলে কোনো একটা মুহূর্তের, সেটা যে কোনো জায়গায় পৃথিবীর পৃষ্ঠে থাকুক, পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতায় চলে গেছে সেখানে হোক, যেখানে যাক যাক না কেন, এফ থ্রাস্ট যদি আমি পাই, তাহলে সুন্দর মতো আমি ত্বরণে পাবো। রয়ে গেল কে বলতো? আরাধনের 3টি ছেলে,
রইলো বাকি এক। সে কে জানো? সে হচ্ছে ভেলোসিটি। বুঝছি। এফ এ দুটাই বের করে ফেলছো, এবার রয়ে গেল ভেলোসিটি। কার ভেলোসিটি? রকেটের ভেলোসিটি। রকেটের ভেলোসিটি কিন্তু বারবার চেঞ্জ হবে। যখন সে পৃথিবীতে ছিল তখন কিন্তু রকেটের ভেলোসিটি আলাদা ছিল, জিরো ছিল আর কি। যখন আস্তে আস্তে উপরে উঠছে, রকেটের ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্টলি বাড়ছে, তাই না? রাইট? সো যদি ওরা জিজ্ঞেস করে ভাই আমি রকেটটা পৃথিবীতে ছাড়ছি, তুমি ওর এফ থ্রাস্ট জানো, ওর জ্বালানি নির্গমনের হার জানো, জ্বালানির আপেক্ষিক বেগও জানো, সবই জানো। এখন বলো 20 সেকেন্ড পর রকেটের বেগ কত হবে? এখন এটা আমরা বের করবো। মজার জিনিস কিন্তু দেখো, আমরা জানি এফ থ্রাস্ট ইকুয়ালস টু হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ। আর একটা জিনিস মাথায় রেখো, আমরা যখন পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের ভিতরে, তখন এখান থেকে আসবে এম জি বাদ যাবে কেন জানো? এই থ্রাস্ট ফোর্সটা হচ্ছে উপরের দিকে, তাই না? এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হার, মানে এই পরিমাণ ফোর্স উপরের দিকে পাবে, কিন্তু এম জি কি মাইনাস যাবে না? কারণ আমি তো উপরের দিকে যাইতে যাচ্ছি, কিন্তু এম জি নিচে দিয়ে মাইনাস যাবে না? বলো তো, বুঝছি কথাটা? হ্যাঁ। তাহলে এফ থ্রাস্ট মানে এটা হচ্ছে নেট ফোর্স। ভাই উপরের দিকে নেট ফোর্স কতখানি? তো উপরের দিকে এই পরিমাণ ফোর্স হচ্ছে জ্বালানির ভরবেগের পরিবর্তনের কারণে আসছে। উপরের দিকে ফোর্স আর নিচের দিকে এমজি আছে, দুটো বিয়োগ করলে হবে এফ থ্রাস্ট। আর এমটা কি জানো? এখানকার এই যে এম, এম হচ্ছে রকেটের ভর। এগুলো মাথায় রাখো, রকেট এর ভর যেটা পরিবর্তনশীল। ডিএম কি জানো? ডিএম হচ্ছে রকেটের ভর কতটুকু কমে প্রতি মুহূর্তে, কতটুকু কমে, তাই না বলতো? ডিএম জ্বালানির ভর, মানে কি এই পরিমাণ জ্বালানি যদি ছেড়ে দেয় তাহলে প্রতি মুহূর্তে রকেটের ভর এতটুকু করে কমতেছে আমাদের, বুঝতেছে? তাহলে দেখো এই যে এখানে এখানে এম লিখছি, এখানে কিন্তু ডিএম লিখছি, দুটাই কিন্তু এম। এটা হচ্ছে এম আর ওটা হচ্ছে ডিএম। ডিএম মানে হচ্ছে কতটুকু করে এমটা কমতেছে, ডিফারেন্স অফ এম, ডি দ্বারা বোঝায় ডিফারেন্স, ডিফারেন্স ইন এম। আচ্ছা, এখন ওটা লিখে ফেলি, দেখো এফ ইকুয়ালস টু ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ মাইনাস এমজি। আমাকে বের করতে হবে যে কোনো মুহূর্তে বেগ। আমরা এখন ফর্মুলা বের করবো, ঠিক আছে? এটা মনোযোগ দিও। আমরা সুন্দর একটা ফর্মুলা বের করবো, আর এটাই শেষ। হ্যাঁ, এত প্যারা কিছু না, এটাই শেষ করবো আমরা আজকে, পরের দিন পরেরটা করবো না। ফর্মুলাটার মনোযোগ দিও, আমি প্রুফ করতেছি। প্রুফটা তোমার লাগবে না, বাট প্রুফটা মাথায় রাখলে কোনো সময় হয় কি যে প্রুফ যদি আমাদের ফর্মুলা মনে না থাকে তাহলে তুমি নিজে পরীক্ষার হলে বসে প্রুফ করতে পারবা। আচ্ছা দেখ, সো আমরা ফোর্স চাই, ভর গুণন ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে ফোর্সের জায়গায় লেখা যায় ভর ইন্টু ডিভি, সরি ডিভি বাই ডিটি না, রাইট, সো ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ মাইনাস এমজি। থাক, সবগুলো থাক। এখানে হচ্ছে এম আছে, এটা হচ্ছে ফোর্স। এখন আমি যদি সবাইকে এম দ্বারা ভাগ করে ফেলি, হ্যাঁ জেসি বুঝছো, সবাইকে এম দ্বারা ভাগ করে ফেলি, দেখো ডিভি বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে ডিএম বাই এম ইন্টু ভিআর বাই ডিটি মাইনাস জি। হয়েছে? ওকে, এবার আমি সবাইকে ডিটি দ্বারা গুণ করে ফেলি। আর এর পাশে থাকবে ডিভি, ওর পাশে থাকবে হচ্ছে ভিআর ইন্টু ডিএম বাই এম মাইনাস জি ইন্টু ডিটি। ঠিক আছে? আচ্ছা, এবার উভয় পাশে আমি ইন্টিগ্রেশন করব। ডিভি হচ্ছে বেগের পরিবর্তন, বেগ একসময় জিরো ছিল, তাই না? একসময় জিরো ছিল, বেগটা পরিবর্তিত হয়ে ভি হয়ে যাবে না? ইন্টিগ্রেশন করব। এখানে দেখো দুইটা আছে এখানে, এম এর মাস একসময় এম নট ছিল, তাই না? আর এক সময় কি হয়েছে, ধরো এম ড্যাশ বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এম বলে, হ্যাঁ এম বলে।
এম বল, ব্যাস, এম হয়েছে। সেম ভাবে টাইম 0 ছিল, টাইম একসময় টি হয়ে গেছে। ঠিক আছে না সব? ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কি ভি না জেসি? আর এখানে ভি থেকে 0 বসাতে ভি আসবে। ভি ইকুয়ালস টু, এখানে দেখো এই যে ভি আর এটা কনস্ট্যান্ট বাইরে আনলাম। এটা কি লন এম না? বুঝতেছি। মাইনাস জি আবার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে টি, আর এখানে টি থেকে 0 করে তো টি আসবে, রাখলাম। আর এই আমরা রাখবো, সমস্যা নাই, এটাকে আমরা রাখতে পারি আর কি। এই পর্যন্ত রাখো, আমি আর বেশি কমপ্লেক্স না করি, হ্যাঁ। আচ্ছা একটু আগাই আগাই, একটু আগাই, দেখতে সুন্দর লাগবে তখন। এরকম রাখতে পারো, আবার আমি বললাম যে এরকমও রাখতে পারো। আর একটু যদি আগাই তাহলে হবে এরকম যে ভি ইকুয়ালস টু ভি আর, এখানে লন এম একবার বসবে, মাইনাস লন লন এম নট হবে, তার মানে এটা হবে কি জানো, লন এম বাই এম নট। ঠিক আছে, এমন হবে আর কি, মাইনাস জিটি। বুঝছি। নাইস। আর এখানে যে এমটা আছে, এম আর এম নট মধ্যে সম্পর্ক হচ্ছে এম ইকুয়ালস টু হচ্ছে ডিএম বাই ডিটি, তার সাথে টি গুণ করব, একটু ফাঁকা দিয়ে লিখি, এম ইকুয়ালস টু হচ্ছে এম নট মাইনাস এইটা, এটা হচ্ছে পরিবর্তনের হার, তার সাথে সময় টি গুণ করব, তাহলে কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা এম নট থেকে বাদ দিলে এম চলে আসবে। পারবো না? দ্যাটস ইট, এটাই ফর্মুলা, আর কিচ্ছু না। তুমি এখন জাস্ট এইটা ইউজ করবা বারবার করে। তুমি যদি বলে যে ভাই ভি আর তো ভাই কনস্ট্যান্ট, জ্বালানি নির্গমনের হার, এম নট হচ্ছে রকেটের শুরুর ভর, আর যে এমটা আছে এই এমটা হচ্ছে রকেটের পরের ভর, টি সময় পরের ভর, রাইট? টি সময় পরের ভর। আর আচ্ছা, এখানে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস মাথায় রেখো, এখানে যে লন, দেখো এই জিনিসটা, এম কিন্তু ছোট না, উপরেরটা ছোট, নিচেটা কিন্তু বড়, তাহলে কিন্তু এটার ভ্যালু নেগেটিভ আসবে না? তাহলে দেখো কি হচ্ছে, দেখছো এই দুটো কিন্তু গুণ হচ্ছে, সরি সরি যোগ, কি বলতেছে ধর, এই দুটো কি যোগ হচ্ছে না আলটিমেটলি? কিন্তু কিন্তু যোগ হওয়া যাবে না, এই যে পরে দেখছো এই যে জিটি আছে না, এটা বিয়োগ হবে কেন দেখো, দেখো ভি মানে হচ্ছে ইউ মাইনাস এটি না, যখন কেউ উপরের দিকে ওঠে, এই ইউটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মাইনাস এটি। বুঝছি জেসি? তো এইখানে তুমি যেটা করবা, সেটা আমাদের ফর্মুলাতে এম বাই এম নট আসলেও যখন তুমি পরীক্ষার খাতায় বসাবা তখন মানে বড়টা উপরে লিখবা, ছোটটা নিচে লিখবা, যাতে এটা পজিটিভ আসে, সেখানে যেন জিটির বাদ দেওয়া যায়। বুঝছি? ঠিক আছে, পারবো এখন এই ম্যাথ, এই ধরনের ম্যাথ পারবো। ঠিক আছে, শোনো, এটা এটা করছিলা, এই ধরনের ম্যাথ কি আগে কখনো করছিলা বা এই ফর্মুলা দেখছিলা আগে কখনো? ঠিক আছে, এটা তাহলে আমরা নতুন শিখলাম। সো এটা একটু একটা দুটা, এটা ম্যাথ পাবা না এখনো, সহজে কথা, আমি তোমাকে ম্যাথ দেবো না, কাল পরশু তোমাকে ম্যাথ দেবো না আমি, আজকেও দিতে পারি ইনশাল্লাহ। দেখি আমি এটা যদি ম্যাথ পাই, বানাইতে পারি, তো আমি তোমাকে তো পাঠাই দেবো, তুমি প্র্যাকটিস করলেই, একদিন দুই দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। এইটা খুব বেশি আহামরি কঠিন কিছু না। এখানে কোশ্চেন এমনটাই করবে ভাই, একটা রকেট ছিল, রকেটটা জ্বালানির নির্গমনের হার দেওয়া থাকবে না অবভিয়াসলি, দেওয়া থাকতেও পারে, সেখানে তুমি এমটা বের করবা। সো জ্বালানি নির্গমনের আপেক্ষিক বেগটা দেওয়া থাকবে, মানে ভি আর দেওয়া থাকবে, এম আর এম নট, হয়তো এম নট দেওয়া থাকবে, আর নির্গমনের হার থেকে তোমাকে এম বের করতে হবে। বুঝছো? এই যে হার থেকে, সরি, এই যে হার, এই হার থেকে তোমাকে এম বের করতে হবে। ঠিক আছে, ওরা তুমি ওখানে বসাই দিবা, আর ওরা তো বলবে ভাই 10 সেকেন্ড পর বেগ বের করো, জি তো তুমি জানোই। তো এটা করে এমন করে ফেলবা। এখন অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাই, রকেট কি শুধুমাত্র পৃথিবীর সার্ফেসের ভিতরে ঢুকে ঘুরে, জি এর মান কি চেঞ্জ হয় না? অবশ্যই চেঞ্জ হয়, অবশ্যই চেঞ্জ হয়, কিন্তু আমরা যে ফর্মুলাটা লিখছি এটা আমরা আর বেশি কমপ্লেক্স করবো না। যদি জি এর মানটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, তাহলে কি হতে জানো, এই যে ইন্টিগ্রেশন, জাস্ট মাথায় রাখো, এই যে ইন্টিগ্রেশন আছে, এখানে যে এই যে জিটা আছে,
এটাকে বাইরে আমি আনতে পারতাম না। এই জি এর আবার ফর্মুলা লিখতে হইতো, যে ফর্মুলার মধ্যে আবার টি থাকতো, তারপর ইন্টিগ্রেশন করতে হতো। তো আমরা এত বেশি কমপ্লেক্স করবো না। আমরা বলতেছি ভাই রকেটটা মোটামুটি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে আছে, আর জি এর মানটা এতটাও চেঞ্জ হয়নি। সব কর্নার কেস বুঝে গেছো যে জিসি? নাইস। সব কর্নার কেস আমার বুঝে গেছে। মানে আলটিমেটলি তোমাকে আমি চাচ্ছি যে তুমি ফর্মুলাটার সাথে ফ্লেক্সিবল থাকো, যে ভাই কোথায় কি হইতেছে, এতটুকু থাকলেই চলবে, আর কিচ্ছু লাগবে আমাদের। ঠিক আছে, নাইস। সো আমি আর বেশি না আগায় আমি তোমাকে স্লাইডটা দিয়ে দিচ্ছি, আর রেকর্ডিং তুমি পাবা ইনশাল্লাহ আজকে। ইনশাল্লাহ তোমার বেশি ভয়েস থাকবে আর কি, ভয়েস তো চলে যাবে না। আচ্ছা, আমরা নেক্সট ডেতে দেখো, আমরা মোটামুটি ফোর্সের অংশটুকু আছে, ফোর্সে মানতেছে আরো অনেক অঙ্ক করতে হবে। ওই যে কিছু অঙ্ক থাকে যে লিফটের ভিতরে বল ফেলে দেয়, লিফটের ভিতরে দোলক থাকে, লিফট উপরে উঠতেছে, লিফট নিচে নামতেছে, তারপর পুলির ম্যাথ, এরকম অনেক ম্যাথ থাকে না জেসি? দেখছো এগুলা? হুম, এরকম অনেক ম্যাথ থাকে, এরকম ম্যাথ করতে হবে। এগুলো করলে মোটামুটি ফোর্সের যে ম্যাথগুলো আছে এগুলো হয়ে যাবে। সেকেন্ড পার্টটুকু হচ্ছে আমাদের শুধু রোটেশনাল মোশন, যেখানে পড়তে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক, আর লাস্টের দিকে যা পড়তে হবে ব্যাংকিং কোণ। আর সবার লাস্টে দুটো ছোট কনসেপ্ট আছে, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা খুবই সহজ। ব্যাংকিং অফ ফ্লোডও খুবই সহজ। তিনটা কেসই হয় ব্যাংকিং অফ ফ্লোডের ক্ষেত্রে: একটা সাইকেলের, একটা ট্রেনের, একটা গাড়ির, চার চাকা গাড়ির। প্রত্যেকটা ক্ষেত্রে ফর্মুলা সেম, টেন থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। প্রত্যেকটা ক্ষেত্রে ফর্মুলা সেম। জাস্ট আমি ওখানে গিয়ে তোমাকে একটা বেশি ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে রাস্তায় ফ্রিকশন আছে, ওই ম্যাথটা তোমাকে একটু এক্সট্রা দেখাবো, আর কিছু না, সবই বাকি সবই সেম। আর মাঝখানে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, এর মধ্যে তোমাকে প্রুফ শিখতে হবে না, কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া প্রুফ শিখতে হবে না। তোমাকে চার্ট দিয়ে দেবে একটা, সেই চার্ট চার্ট দেখে দেখে তুমি কয়টা মনে রাখবা। আর আমাদের বেসিক্যালি ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম, লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুটো খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এখান থেকে অঙ্ক আসবেই আসবে, কোনো বুদ্ধি নেই, আসবেই। সমান্তরাল অক্ষ উপপাদ্য আর লম্ব অক্ষ উপপাদ্য, বুঝছি? মোটামুটি এগুলো হচ্ছে টপিক, আর কোনো টপিক নেই। ফাইন। আচ্ছা, আর এই যে টর্ক দিয়ে ওয়ার্ক ডানের যে টপিকটা আছে, এটা আমরা এখানে শেষ করে ফেলবো। আর এই টপিকটা আরো কোথায় পড়ানো হয় জানো? এটা হচ্ছে তোমার স্থির তড়িতে। স্থির তড়িতে দেখবা যে ডাইপোল টর্ক দ্বারা কৃত কাজের পরিমাণ বের করতে বলে, আও ইন্টু ডি থেটা। দেখছিলাম ম্যাথগুলা? হ্যাঁ। সো ওটা ওখানেও করায়, বাট ওটা আমরা এখানেও একটু শিখবো যে টর্ক দিয়ে কাজের পরিমাণ কিভাবে বের করতে হয়। যেমন এফ দিয়ে কাজের পরিমাণ বের করতে হলে এফ এর সাথে এস গুণ করে না, এফ ইন্টু ডেল এস, বল গুণের বলের দিকে অতিক্রমণ দ্রুত দিয়ে কাজ বের করে। সেম ভাবে টর্কের সাথে থিটা মানে কৌণিক সরণটা গুণ করলে কৌণিক ভাবে যে কাজটা হচ্ছে আর কি, কৌণিক ভাবে কাজ বলতে আসলে ওই ক্ষেত্রে যে কাজটা হচ্ছে, কৌণিক সরণে যে কাজটা হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো আর কি। বুঝছো? সো এটা আমরা শিখে ফেললে হয়ে যাবে। দু চারটা জাস্ট কমন কেস আছে এরকম, এরকম দু চারটা এদিকে থেকে ম্যাথ আছে। আর নিউটনের মেকানিক্স হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানকার ম্যাথ মানে এমন যে চাইলে সারাদিন বানানো যাবে, শেষ হবে না, সারা দিন রাত বানানো যাবে। তো আমরা চেষ্টা করবো যে সবগুলো ম্যাথ একটু বুঝে বুঝে করার, যাতে যত ধরনের এদিক সেদিকের যত ম্যাথ দিক আমরা যেন সেগুলো পারি। সো আমি মোটামুটি যেগুলো টপিক বলে ফেললাম, তুমি জাস্ট এই টপিকগুলো একটু মাথায় রেখো যে ভাই আমাকে এগুলো পড়তে হবে। সো এটা মেন্টালি প্রিপেয়ার থাকবা, আমরা এগুলো পড়বো। আজকে আমরা রকেট পর্যন্ত বললাম, এই পর্যন্ত মোটামুটি ফোর্সের পার্টটুকু হয়েছে। আমি বলছি যে এই ফোর্সের পার্টটুকুতে আরো কিছু ম্যাথ আছে, এটা পুলি, যেটা তুমি বলছো মার্শাল্লাহ পারো। আর কিছু আছে লিফটের ম্যাথ, আর ছোটখাটো কিছু ম্যাথ থাকবে ফ্রিকশনের, ছোটখাটো, বেশি কঠিন না ওগুলা। আর এর পরের পার্টটুকু হচ্ছে পুরোপুরিভাবে রোটেশনাল মোশন, মানে বৃত্তাকার গতি, আর কিচ্ছু না, শেষ। বুঝছি? সো এটা পড়তে থাকো। আমি এইটুকুর উপর পরীক্ষা নিচ্ছি না, হ্যাঁ? আমি তোমাকে যখন কিছু ম্যাথ ট্যাথ পাবো, আমি তোমাকে ম্যাথগুলো দিতে থাকবো, ঠিক আছে? ঠিক আছে জেসি, আমি তোমাকে রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি আর স্লাইড পাঠিয়ে দিচ্ছি, ওকে? তাহলে বন্ধ করে দিলাম। কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমি অফ করে দিলাম, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম।